বলে সে চোখ বুজল। অল্প সময়ের ব্যবধানে হারালো ঘুমের রাজ্যে। দীপ রমে পড়ল আরও ২০ মিনিট পর। তরুকে এর আগে শাড়িতে কখনো দেখেনি সে। শাড়ির কালারটা তরুর শরীরে এত মানিয়েছে, বদ্ধ চোখের উপরে কালো সরু রেখার অস্তিত্ব, ঠোঁটজোড়া গোলাপি, বাতির আলোয় মুখটা কেমন হলদেটে দেখাচ্ছে খানিক। দীপ নিজের বয়স তরুর বয়স মনে করে চোখ সরায়। তার কাছে তরু কেবলই বাচ্চা মাত্র, তাকে মানুষ করতে হবে এটাকে। দীপের জীবনে তো এমনিতেই ঝামেলার শেষ নেই, সে সারাটা জীবন তরুকে সহ্য করবে কিভাবে? আজ থেকে ধৈর্যের পরীক্ষা শুরু হলো তার। সে অপর পাশে শুয়ে পড়ল, হাত বাড়িয়ে তরুকে নিজের বাহু ধরে আনতে চাইলেও আনল না। কি মনে করে যেন একটা বালিশ রাখলো দুজনের মধ্যে, এক হাত গালের নিচে দিয়ে কেবল চেয়েই থাকলো। নিস্তব্ধতায় মরে গেল আশপাশ, নীলচে আলোর বিশাল রুমটা যেন ছন্দ সাজায়। এবার জীবনে বসন্ত ধরা দিক, জমিয়ে রাখা অনুভূতিগুলো মুক্তি পাক, কাটক জীবনের সকল নিঃসঙ্গতা। একটা জনম, তরুণীধি কেবল তার দ্বীপেরই থাক। তাদের ছন্দ বৃথা না যাক, এই তো জীবন, এই তো জনম। হালকা আবছা আলোয় আলোকিত রুমটা। এই সময়টায় প্রকৃতিতে যেই প্রশান্ত বাতাসটা বয়ে চলে তার বর্ণনা দেয়া যায় না। সারা রাত পর ভোরের এই সময়টা এত নির্মল আর নির্ভেজাল হয়, সে সময় মন প্রফুল্ল হয়, প্রশান্ত হয়। তরুর পছন্দের জিনিসগুলো এক প্রকার চিহ্নিত সবার কাছেই। তার কি কি পছন্দ, কি কি অপছন্দ, সে সকল খবর ছোট নাদিম পর্যন্ত জানে। সেরকমভাবেই তার আরেকটা পছন্দ হলো হালকা ভোরের সময়টা। মৃদুমন্দ হাওয়া বয়ে চলা সুন্দর ভোরে ঘুম কাতরে তরু ঘুমায় না। সে নিজের রুমে থাকলে এই সময়টায় সজাগ হয়ে জানালা খুলে বাইরে চেয়ে থাকে। অনিমেষ অপলক। ভোর কেটে চারিদিকে আলো ফুটলে আবার ঘুমানো হয়। নিয়মিত নামাজ পড়া হয় না, মাঝে মধ্যেই মনকে হালকা করতে রবের কাছে দুহাত তুলে দোয়া করে সে। মায়া বেগম নামাজ নিয়েও প্রচুর বকাঝকা করেন। সে ভাবল আজ থেকে আর বাদ দেবে না। নতুন জীবনের সূচনার একবার শুকরিয়া আদায়ও তো করা দরকার। তরু হালকা করে কয়েকবার চোখের পাতা ঝাপটালো। একটা সুন্দর ঘুম হয়েছে তার, একদম এক ঘুমের রাত পার। শরীরের ভারী শাড়ি আর গহনার অস্তিত্ব অনুভব করে তরু সব কিছু মনে পড়ল। কি থেকে কি হয়ে গেল তার জীবনে। যোগসূত্রগুলোর কেমন অদ্ভুত মিল। আজ থেকে সে বিবাহিত, কিশোরী নাম মুছে নারী হলো সেটা। কাঁধে না চাইতেও চাপলো কয়েকটা দায়িত্ব, কর্তব্য। স্বামী, সংসার। বোকা তরু আজীবন সেসব দায়িত্ব ভয় পেত, যদি তার দ্বারা সেসব ঠিকমতো না হয়। তরুর এই ভয় আজও কাটে না। মাঝখানে মনটা কথা শুনল না, বাঁধতে গিয়েও বাঁধতে আর পারল কোথায়। সে ভাবনা চিন্তা বাদ রেখে শ্বাস ফেলে পাশ ফেল। দুজনের মধ্যকার বালিশটা দেখে তৎক্ষণাৎ তার চক্ষু চড়ক গাছ। মাঝে বালিশ রাখার কি মানে? তার কি শোয়া ভালো না, নাকি দীপ একটুও মানতে পারছে না বিয়েটা? তরু নিজেও তো চেষ্টা করছে। ভালোবাসা যেভাবে হুট করে এসেছে, সংসার করার পরিপক্কতা তো আর হুট করে আসবে না। দীপের পিঠ দেখা যাচ্ছে, তার চোখ আবারও ছলছল করে উঠল। আগে পিছিয়ে না ভেবে সে বালিশটা হাতে নিয়ে বিছানার বাইরে ছুঁড়ে মারল। এগিয়ে গেল দীপের দিকে, পেছন থেকে টি শার্ট টেনে ডাকলো, এই! দীপের জবাব নেই। জোরালো নিঃশ্বাসের শব্দ জানান দিচ্ছে সে গভীর ঘুমে। তরু মানে না সেসব, তার তো এখন দীপের বুকে ঘুমানোর কথা। সে পিঠের টি শার্ট খামছে ধরে এক প্রকার। দীপ ভাই! পেপার একটু নড়ে চড়ে সোজা হলো, ঘুম ঘুমো মুখটায় বিরক্তিভাব স্পষ্ট। কপাল গোটালো, তেলতেলে চেহারা, শক্ত চোয়াল। লোকটা সে মুহূর্তে সমুদ্রের চেয়েও গভীর গলায়, ভাঙা স্বরে, নেশাত্মক গলায় মাদকতা মিশিয়ে উত্তর দেয়। ঘুমোতে দে নিধি, কি হয়েছে? তার কণ্ঠস্বর শুনে তরুর বুক কেঁপে উঠল আচমকা। এতটা নেশাক্ত, এ কেমন মাদকতা মেশানো ঘুমের স্বর। বুকের স্পন্দন বাড়ল তার, মনে কিছু নিষিদ্ধ চাওয়া জন্ম নিল। একটু আশকারা পেল। ঘুমো ঘুমো সেই স্বর আবারও পেতে দীপের হাত টেনে এনে তাতে মাথা রাখল। সে তার অভিযোগগুলো অবলীলায় প্রকাশ করতে জানে, তবে আজকাল ততটা অভিযোগ করা হয় না কারো প্রতি। তবুও বলল আজ। আজকে বালিশ রেখেছো কেন? দীপ আবছা শুনল সেটা। ঘুম চোখ নিয়েই একবার তাকালো তার দিকে। কাপা কণ্ঠস্বরের অভিযোগ শুনে অনভ্যস্ত দীপ
কিছু না বলে চোখ দুটো বন্ধ করে তরুর মাথাসহ টেনে এনে একটা হাত আলগোছে পেটে রাখলো, বুকে জড়িয়ে ধরলো আস্তে করে। শাড়ি সরে গিয়ে উন্মুক্ত উদরে শক্ত হাতের স্পর্শে তরু নড়ে চড়ে উঠল। দীপের বুকের কাজটায় খামচে ধরল। ঘুমানোর চেষ্টা করলো খানিক, তবে শরীর সুরসুর করার জ্বালায় কেমন অতিষ্ঠ হয়ে উঠল সে। দীপ এবার বিরক্ত হয়, কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, নড়াচড়া করছিস কেন? তুই ঘুমা, নইলে আমাকে ঘুমাতে দে। তরু আস্তে করে মিনমিন করল, ঘুমাবো না, হাত সরাও। দীপ চোখ খুলে তাকে দেখে হাত সরিয়ে নিল। তরু উঠে বসার পর চোখ সয়ে যাওয়া অন্ধকারে সে খানিকক্ষণ তরুর পৃষ্ঠদেশ অবলোকন করল। পরে চোখ সরিয়ে তরুর মাথার নিচের বালিশটাও নিজের মাথার নিচে দিয়ে উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে বলল, গিয়ে জামা কাপড় গুছিয়ে নে, 10টা দিকে রওনা দেব। তরু আস্তে করে আচ্ছা বলেই নেমে গেল। তার মিশেল অনুভূতির চক করিয়ে মাথা উল্টা পাল্টা লাগছে। সে আর দ্বীপের ওয়াশরুমে ঢুকলো না, ছুটে বের হয়ে নিজের রুমে আসলো। গিয়ে ঢুকলো নিজের ওয়াশরুমে। যেই অনুভূতি থেকে পালাতে সে নিজের রুমে চলে আসলো, সেই অনুভূতির কাছেই তো যাচ্ছে সে। ওখানে গিয়ে কোথায় লুকোবে? মনে কেবল কাল থেকে প্রশ্নই আসে, একটারও উত্তর নেই। তরু যখন সে কথা নীলিমাকে জানালো, উনি কেবল বলেছেন সময়ের উপর ছেড়ে দে মা, সব ঠিক হয়ে যাবে। তরু তাই মানল। বিয়ের শাড়িটা না পাল্টে উত্তম রূপে অজু করল, শুক্রিয়া জানাতে নতুন জীবনের পথ সহজের দোয়া করে ভোর 6টায় তরু মহান রবের নিকট হাত তোল। কত শত আরজি তার। তোর হাতে আর 2 মাস সময় আছে সাইফ। মায়ের কথা শুনে সাইফ মুখে দেয়া রুটির টুকরো চিবোতেও পারল না, মুখ ভর্তি থাকায় তার কথা জড়িয়ে যায়। শান্তিমতো খেতেও দিবে না। স্নিগ্ধা নাক মুখ কুচকে বলল, ইয়াক, মুখের খাবার খেয়ে কথা বলো খচ্চর। সে মায়ের দিকে তাকালো। তোমার মেয়েটা আমাকে একটুও সম্মান দেয় না। তোর জন্যই তো বিয়েটা করেছি না, ননদ ভাবি চুলোচুলি করবি। স্নিগ্ধা হাত নাড়িয়ে মাছি তাড়ানোর মতো বলল, কোনো মেয়ে পটানোর মুরদ নেই, আবার আমার সাথে লাগতে এসেছে। পারলে যেই মেয়ের কথা বলছিলে তাকে আজকে প্রপোজ করে দেখাও। তোর কি মনে হয় এখনো প্রপোজ করা বাকি? মেয়েটা বসা থেকে লাফিয়ে উঠল হঠাৎ। দেখলে মা, দেখলে তোমার ছেলে হয়তো বিয়েও করে ফেলেছে। পরে ভাইকে বলল, এই ভাইয়া, ভাবিকে নিয়ে এসো না দেখি। একদম ঝগড়া করবো না, প্রমিস। সাইফ কাজ ঝাঁকালো। ওকে। রুমা বেগম ছেলের পাশের চেয়ারে বসলেন, মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, মেয়ে কি করে আব্বু? স্টুডেন্ট? সাইফ স্বাভাবিকভাবেই বলল, জার্নালিস্ট, বাবা পুলিশ, মা গৃহিণী, এক ভাই বিদেশ। রূপা বেগম আশ্চর্য হয়ে কথা কেড়ে নিলেন। বিয়ের পরও মেয়ে চাকরি করবে? সমস্যা কি? ওর ইচ্ছে। উনি ফের কিছু বলতে গিয়েও থামলেন। কিছুক্ষণ চুপ থাকলেন। আজকালকার মেয়ে চাকরি বাকরি করবে, স্বাধীনতা চাইবে, নিজের পায়ে দাঁড়াবে, এই তো। মাঝখানে তাদের জীবনে বাগড়া দিয়ে লাভ নেই। ছেলেকে বললেন, বাড়ির ঠিকানা দে, প্রস্তাব পাঠাই। সাইফ আনমনা কতক্ষণ ভাবল। আগে নাফিজাকে বলতে হবে। সে জানে মেয়েটাও তাকে পছন্দ করে, তার নিজের কাছেও ভালোই লাগছে। কিছু না বলে উঠল সে। ফোন ঘেটে অনলাইনে শপিংয়ে ঢুকলো। একটা কাপল ড্রেস অর্ডার দিয়ে ঘরে আসলো, হাসলো খানিক। তরুর কাছে ট্রেন জার্নি ভালো লাগে আরও আগে থেকেই। সেবার সিলেট যাওয়ার সময় কত খুশি ছিল সে, তবে আজকে তার মুখ ভোতা। ঠোঁট ফুলিয়ে বসে আছে জানালার পাশে। কতক্ষণ হলো বাস ছেড়েছে, 8টা বাজে। রংপুরগামী কোনো ট্রেন নেই। দ্বীপ খুঁজেছে, সে নিজেও তো জানে মহারানীর পছন্দ অপছন্দের সম্পর্কে। যেতে যেতে 10 ঘন্টাও লাগতে পারে। বাস আরেকবার বদলাতে হবে। একা হলে কোনো চিন্তা ছিল না, মেয়ে মানুষ সত্যি আরেক ঝামেলা। সে তরুকে দেখলো এক পলক। তরুর ডান হাতটা আলগোছে নিজের হাতের মুঠোয় পড়ে সিটে মাথা এলিয়ে দিল। চোখ বন্ধ করে ঝরা গলায় বলল, ট্রেন নেই, তুই দেখিস নি? খুঁজি না আমি। তরুর রাগ লাগছে, পাইনি ভালো কথা। সে কি ঝগড়া করেছে এটা নিয়ে? জানালার পাশে বসে ভেবেছিল একটু ফুরফুরে বাতাস খাবে, অথচ বজ্জাত লোক জানালা খুলতেই দিচ্ছে না। নাকে মুখে নাকি ধুলো যাবে। এখন আবার হাতটা যে ধরেছে মনে হচ্ছে ভেঙেই ফেলবে। সরকারি সম্পত্তি পেয়েছে। সে চেঁচিয়ে উঠল ভরা বাসে, হাত আস্তে ধরো, ভেঙে যাবে। দীপ মেজাজ সামলে নিল, হাতের জোর কম করে আস্তে করে আওড়ালো, চেঁচামেচি কেন করছিস বলতো? জানালা খুললে সত্যি ধুলা বলে আসবে। বোঝলে যখন বুঝিস না তখন রাগ হয়। তরু আর কথা বলল না, মুখ ঘুরিয়ে রাখলো। সে মাঝে মাঝে একটু বেশি কথা বলে, জ্বালায় একটু বেশি, কিংবা বিরক্ত করেও বলা যায়, তবে মুখে মুখে তর্কে যায় না। হঠাৎ সেবার সিলেট যখন বেয়াদবি করে বসলো, তখন তো সরিও বলেছে।
এক্ষেত্রে তরু কৃপণ নয়। ভুল হলে ক্ষমা চাওয়াটা অবশ্যই অন্যায় নয়। লোকটা নিজের থেকে বড় হলেও তো কথাই নেই। তার কল্পনা জল্পনার রাজ্যে সিলেটের স্মৃতিগুলো ভেসে উঠল। হাসপাতালের ঘণ্টা মনে করে বহুক্ষণ পর তার মুখে হাসির আভাস ফুটল। মনে মনে বলল, প্রিয় সিলেট, তোমাকে আমি কখনোই ভুলব না। টের পেল দ্বীপ এদিকে আসে। তরু চুপ থাকার ভেতরেই দ্বীপের আদেশটা শুনতে পেল। কাঁধে মাথা রাখ, ভালো লাগবে। সে কেবলই আশ্চর্য হলো, গম্ভীর লোকটার মুখে এত মধু আসলো কোথা থেকে। চোখ বড় বড় করে তাকিয়ে সত্যি কাঁধে মাথা রাখলো। দ্বীপ একটু ঝুঁকে খানিকটা জানালা খুলে দিল। হালকা মৃদুমন্দ বাতাসে তরু চোখ বুঝল। তার মনে প্রশান্তির হাওয়া বইছে। জীবন সুন্দর, প্রিয় মানুষের সাথে আরও বেশি সুন্দর। দ্বীপ কথাবার্তা কম বলেও ভালোবাসার কথা না বলেও তার চলবে। কেবল সময়ে অসময়ে তরুর হাতটা ধরে রাখো। ছোট্ট বাচ্চাদের মতো এভাবে প্রত্যেকবার তার রাগ ভেঙে দিক, যত্নে মুড়িয়ে রাখো। এই জীবনে তার আর কোনো চাওয়া নেই। তার কেবল একটা সংসার চাই, ছোটোখাটো আদুরের সংসার, যেখানে দ্বীপের গম্ভীরতা আর হাজারটা ধমকের ভিড়ে সে খুঁজে খুঁজে ভালোবাসা বের করবে, অফুরন্ত অপরিসীম। দরজায় বারবার শব্দ হওয়ায় নাফিজার মুখটা বিরক্তিতে ছেয়ে গেল। ঘুমের মধ্যে বিরক্ত তার একদম পছন্দ নয়। খানিক ধাতস্থ হয়ে কাঁথা সরিয়ে উঠে বসে চেঁচালো, হয়েছে কি, শান্তিতে ঘুমাতেও দিবে না? কাজের চাপ এমনিতেই মরণ দশা। দেখ আম্মু, দেখো না আমি ঘুমাবো। বাচ্চাদের মতো কান্নার শব্দ করে সে আবারও ঠাস করে শুয়ে পড়ল। আয়শা বেগম দ্বিগুণ জোরে চেঁচালেন, দিনের বাজে 11টা, ঘুমাবি তো ঘুমা। কী সব অর্ডার করেছিলি? পার্সেল এসেছে, রিসিভ কর যা। আমার কাছে দিবি না, তোর সারাক্ষণ লাগবে। মহারানী এসেছে, নবাব কোথাকার। নাফিজা বিরক্ত নিয়ে বলল, আমি কিছু অর্ডার দেইনি, যেভাবে এসেছে সেভাবে পাঠিয়ে দাও তো। দরজা ভাঙতে হবে। হায় আল্লাহ। বলতে বলতে নাফিজা দরজা খুলল। তাকে দেখে মা চলে গেলেন। সে চুল ঠিক করে বিড়বিড় করে নিচে নামলো। ফোলা চোখ মুখ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলের হাত থেকে ছো মেরে বক্সটা নিয়ে সাইন করতে করতে জিজ্ঞেস করল, কে পাঠিয়েছে জানেন কিছু? ডেলিভারি বয় বিনয়ের সাথে জানালো, সরাসরি নাম বলতে না করেছে, ভেতরে চিরকুট আছে হয়তো, শুধু বলল আপনারা প্রিয় কেউ। তার প্রিয় কেউ কে পাঠালোই বা কি? ছেলেটা আবারও বলল, আসি ম্যাম। নাফিজা বোকার মতো মাথা নাড়িয়ে বিদায় দিল। সেভাবেই দরজা লাগিয়ে নিজের রুমে আসলো। রুমটা লক করে বিছানায় বসে খুলল প্যাকেটটা। সে ক্রমেই আশ্চর্য হলো। একটা বেগুনি রঙা হালকা সুতির শাড়ি, কোনো কাজ নেই, কেবল পাড় জুড়ে সোনালি কারুকাজ, সাথে ম্যাচিং করে একজোড়া চুড়ি, বড় বড় সিলভার রঙের দুটোর ঝুমকো, একটা সাদা গাজরা আর মাথার ক্লিপ পারফিউম, সবশেষে একটা হলুদ চিরকুট। সে ঢোক গিলে কাপা কাপা হাতে খুলল সেটা। চোখে পড়ল কয়েকটা শব্দে একটা আদুরে চিঠি। সম্বোধন ছাড়া গুটি কয়েক শব্দ নাফিজা মনে মনে আওড়ালো। এক বিকেলে আমার জীবনে ক্ষুদ্র একটা রিক্সা ভ্রমণ এসেছিল। সেবার প্রথমবারের মতো তার চলে যাওয়া দেখে পিছু ফিরেছিলাম আমি। তখন মন অচেতন, হৃদয় ভাঙ্গাছোড়া, মস্তিষ্ক শূন্য। পরিচয় গুনিয়ে যখন কয়েকটা মাস পার হয়ে গেল, তখন তাকে হঠাৎ শাড়িতে দেখতে মন চাইল। হাতড়ে পেলাম কয়েকটা অপ্রত্যাশিত চাওয়া পাওয়া। হাতে এক মুঠো ছুরি, চোখে মোটা করে কাজল দেয়া, অপর হাতে ব্যস্তভাবে কুচি সামলানো একটা মেয়েকে দেখতে মন আনছান করে উঠল। আমার ইচ্ছা পূরণের দায়িত্ব কেবলই তার। আমি আবার ভালো মানুষ নই, জোর করে হলেও নিজের ইচ্ছে পূরণ করার মানসিকতা আমার আছে। কেবল বলবো সে যেন আসে টিএসসির মোড়ে, নিজেকে সাজিয়ে মনকে রাঙিয়ে প্রাণবন্ত হাসি নিয়ে। সাইফ নামের যুবকটা তার জন্য আবারও রিক্সা নিয়ে অপেক্ষা করবে। যে মেয়ে মন খুলে অনুভূতি প্রকাশ করতে পারে না, সেই মেয়ের সাথে ছেলেটার অনেক বোঝাপড়া আছে, অনেক। নাফিজা সেই পত্র বারবার পড়ল, হাজারবার পড়ল। চোখ টলমল করে উঠল তার। মনে পড়ল গত কয়েক মাস আগে এক বিকেলে সিলেটের মাটিতে দুজনের কতটুকু পথ চলা। সে আনমোনা চোখে জল নিয়ে হাসল। ঠোঁট প্রসারিত হলেই এক ফোঁটা উষ্ণ জল তার কপালে ছুঁল। সৃষ্টিকর্তা যা নেয় তার থেকেও বেশি ফেরত দেয়। সে খুশিতে তার বাবাকে কল দিয়ে কেবল জানালো, আব্বু, এবার আমার মন ভাঙ্গেনি। সে হয়তো কপালেই ছিল না আমার। তোমার মেয়ে দ্বিতীয়বারের মতো জিতে গেল। নাফিজুল আলম মেয়ের কথাই বললেন। সে বলেছে কিছু? নাফিজা আপন মনে বলল,
না বলেও অনেক কিছু বলেছে আব্বু, আমি বুঝে নিয়েছি। রমণী হিসেবে মেয়েটা চমৎকার। জীবনে চাওয়া পাওয়ার খাতায় বাবা এক পুরুষ কিছুই বাদ রাখেননি। দীপকেও তিনি বাছাই করেছিলেন। মেয়েকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করা নাফিজুল আলম মেয়ের মন আজীবন রক্ষা করে এসেছেন। বাবার প্রতি তার সন্তুষ্টি আকাশ সম। কেবল প্রাপ্তির খাতায় একটা জীবন সঙ্গীর অভাব ছিল তার। সাইফের পত্রের ইঙ্গিত চতুর মস্তিষ্কে নাফিজা এক লহমায় ধরে ফেলেছে। তাতে তার খুশি পাহাড় যতটুকু বড় কিংবা সমুদ্র যতটুকু বড় তার থেকেও বেশি হয়েছে। অতপর বহুদিন পর নাফিজা মন ভরে সাজল। সাদা ব্লাউজের সাথে বেগুনি রঙা শাড়ি তার শরীরে আলাদা দ্রুতি ছড়াচ্ছে। চোখে মোটা করে কাজল পড়ল প্রথমে, মাথার মধ্যভাগে একটা সিঁথি করে পেছনে খোপা করল। সেটাতে সাইফের দেয়া গাজরা গজল। ফলে সাদা গাজরা সহ ছোটখাটো খোপাটা তার পিঠে অবলীলায় ঢিলে হয়ে পড়ে রইল। কপাল বেয়ে গালের দুই পাশে কিছু চুল জায়গায় নিল। সাইফের দেয়া ঝুমকো জোড়াও পড়ল সে। গলা খালিই থাকল। শেষমেশ ঠোঁট দুটো হালকা রাঙিয়ে ফোন হাতে বাড়ি থেকে বের হলো নাফিজা। না চাইতো চিঠিতে উল্লেখিত প্রাণবন্ত হাসি তার পুরো ঠোঁট জুড়ে লেপ্টে রইল। দূর থেকে রিস্কার সাথে দাঁড়িয়ে থাকা শাড়ির সাথে ম্যাচিং পাঞ্জাবি পরা সাইফকে দেখে নাফিজা হাসলো মিটে মিটে। সাইফের পরনের প্যান্ট সাদা, নাফিজার ব্লাউজ সাদা। যে কেউ দেখলে ভাববে স্বামী স্ত্রী। ছেলেটার শরীরের রং দ্বীপের থেকে হালকা কম, উজ্জ্বল শ্যামলা, জেল দিয়ে সাজানো চুল আর হাতে কালো ঘড়ি। সেটাতে চিন্তিত মুখে চোখ বোলাচ্ছে সে। নাফিজা গিয়ে পেছনে দাঁড়ালো, মুচকি হেসে জিজ্ঞেস করলো, দেরি করে ফেললাম? সাইফ ঘাড় ঘুরিয়ে তাকায়। সে দৃষ্টি দেখে কারণ ছাড়াই কানের পাশে চুল কষল নাফিজা। সাইফ কতক্ষণ তাকিয়ে দেখলো তার লাজুক হাসি। বুকের বাঁ পাশে হাত রেখে নাটকীয় ভঙ্গিতে জানালো, বৃষ্টি বাড়ির সাইফ মরে গেল। মেয়েটা প্রশ্ন করে। বৃষ্টি বাড়ি? সে ঝুঁকে আসে, ফিসফিস করে। আমাদের বাড়ির নাম। নাফিজা মুখ ঘুরিয়ে নেয়। তার গাল দুটোতে মনে হলো প্রকৃতি নিজ হাতে গোলাপি আভা লাগিয়ে দিয়েছে। এমন ইঙ্গিত দেওয়ার কি মানে? কি সে কি জানে না? নাফিজা বুঝে নিয়েছে সব। সাইফার লজ্জা দিল না, বলল, ইচ্ছে করে দেরি করেছো? দেখলাম আপনার ধৈর্য কতটুকু। তাই বলে সে রিস্কায় উঠে বসে। নাফিজা উঠতে গেলেই দেখলো সামনে একটা হাত বাড়ালো। মেয়েটা হাতে হাত রেখে উঠে বসলো। এত যত্ন কতদিন থাকবে? সাইফ আজকে রাগ করে না। বাতাসের তালে নাফিজার মুখের সামনে চুলগুলো উঠতে থাকে খানিক। রিস্কা চলতে শুরু করলে সে কেবল ওকে জানালো, যতদিন ইন্সপেক্টরের মেয়ের সাথে থাকবে। আরও একবার লজ্জায় মুখ ঘুরিয়ে রাখে সে। বাতাসে হাত থেকে শাড়িটা রক্ষা করতে কোলের কাছে আঁচলটা চেপে ধরে রাখলো। দুজনের মধ্যে আর কথা হয় না তেমন। নাফিজা ছোট বাচ্চাদের মতো হাত উঁচু করে মাঝে মধ্যে এটা সেটা দেখাচ্ছে। সাইফ সাথে সাথে হাঁ হুম করছে। প্রিয় মানুষের সাহচর্যে এসে 23 বছর বয়সী রমণী অষ্টাদশীর ন্যায় আচরণ করলো পুরোটা সময়। এক বিকেল সাইফ কেবল মুগ্ধ হলো। রিস্কায় বসে দুজনের একেবারের জন্য চোখাচোখি হলো না। নাফিজা লজ্জা পেয়ে তাকালো না তার দিকে। সাইফের তবে সুবিধাই হলো। সে অপলক তাকিয়ে রইল অযথা বকবক করা মেয়েটার দিকে, যার সংস্পর্শে সাইফ ব্যথা ভুলে যায়, আনমনা হাসে। তাকে নিজের না করলে জীবনে পাপ হবে। পাপ সাইফ সে ভুল জীবনেও করবে না। ভালোবাসা ছাড়া জীবন কাটানোর ইচ্ছে তার নেই, কখনোই ছিল না। তাই যে ভালোবাসে তাকে নিজের করে নিতে আজকের দিনটা বেছে নিল সে। বিকেলে সেই ভাগে দুজনের রিস্কা ভ্রমণ সমাপ্ত হলো। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফুচকার দোকান থেকে তাকে ফুচকা কিনে দিল সাইফ। নাফিজা খেতে খেতে তাকেও সাধল। সাইফ না করে না। খাওয়া শেষ হলে রাস্তার পাশেই হাঁটতে আরম্ভ করলো তারা। দুপাশে বাগান বিলাস ফুলের গাছ। নভেম্বর মাসের সময় বিকেলে হাওয়া হালকা ঠান্ডা বাতাস বয়। নাফিজা দাঁড়িয়ে পড়ল। কোথায় যেন দুটো কোকিল ডেকে উঠল। চোখ বন্ধ করে পুনরায় মেলে সে সামনে একটা ক্ষুদ্র বেলি ফুল হাতে বসে থাকা সাইফকে দেখে পুরো দস্তর চুপ হয়ে গেল। শরীরে বইল অজানা শিহরণ। দেহ কাঁপলো খানিক। সে হঠাৎ পালাতে চাইলেও এরূপ অসহ্য অনুভূতি থেকে। এতক্ষণ হালকা শীত করছিল, এবার পুরো শরীর কাটা দিচ্ছে। সে সময় প্রকৃতির মৃদুমন্দ হাওয়ার তালে সাইফ ডাকলো তাকে। নাফিজা। মেয়েটা প্রশ্নাত্মক দৃষ্টিতে এক ধ্যানে চেয়ে রয়। প্রথমবার সাইফ তার নাম উচ্চারণ করল। সে কথা বলতে পারে না, কেবল ক্লান্ত প্রতীকের ন্যায় থেকেই গেল। অথচ সাইফ অপেক্ষা করে না। মেয়েটাকে সুখের সাগরে ভাসিয়ে ভ্রু নাচিয়ে বলল, আমার হবে।
মেয়েটা তা শুনে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস নিল, চোখের জল আটকাতে পারল না, ঝরল দুফোঁটা গরম অশ্রু। মন বাগানে প্রজাপতি ওলো ডানা ঝাপটালো কিছু অবাধ্য সুখ। দুই শব্দের প্রশ্নে সে আপ্লুত হয়ে উঠল, সময় নিয়ে ধাতস্থ হলো। ছেলেটা সময় দেয় তাকে, কোনো তাড়াহুড়ো নেই। এবার নাফিজা সাইফের হাতে থাকা ক্ষুদ্রাকৃতি বেলি ফুলটা নিজের হাতে নিল, উত্তর না দিয়ে ফুলের দিকে পলকহীন চোখে চেয়ে থেকে বলল, বউ হব? সে চোখে চেয়ে সাইফ আকুল হয়ে প্রশ্ন করল, আমার? আপনার? সুখ অনুভূতিতে ভেসে সাইফ উঠে দাঁড়িয়ে প্রবল উত্তেজনা সহ জড়িয়ে ধরতে গেল তাকে। নাফিজা হকচকিয়ে পিছিয়ে যায় 2 কদম। সে লজ্জা পেয়ে কানের পাশে চুলকে মাথা এদিক ওদিক তাকিয়ে বলে, সরি, মিস্টেক। পরপর একটু থেমে মাথা নিচু করে রাখা নাফিজাকে বলল, চোখের জলটা মুছে দেই। মেয়েটা মাথা তুলে নিজেই মুছে ফেলল। সাইফ তাকিয়ে আছে। নাফিজা ইতিউতি করে বলল, আমার কাছে 1 টাকাও নেই। সাইফ হঠাৎ হেসে উঠল। দরকার নেই, বাড়ি পর্যন্ত আমি দিয়ে আসবো। এমনিতেও তোমার রোজগার করার দরকার নেই। মেয়েটা ভয় পায় খানিক। এভাবে বলবেন না প্লিজ, ওটা আমার শখের চাকরি। আরে সেভাবে বলিনি, তোমার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করবে না, আমি তেমনই। চলুন। ওকে ম্যাডাম। অতপর দুজন চলে গেল। তাদের সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলো 2 বাগান বিলাস ফুলের গাছ, কয়েকটা নাম না জানা পাখি, দিনের শেষ ভাগের গোধূলি মুহূর্ত, আর নভেম্বরের 6 তারিখটা, সেদিন বুধবার। রংপুর পৌঁছতে তাদের রাত 10টা বাজল। দীপ আগে একবার এসে ফ্লাইট ভাড়া করে রেখে গিয়েছিল। আসার সময় বাড়িওয়ালার কাছ থেকে চাবি নিয়ে এসেছে। বেশি বড় নয় সেটা, 2 বেডরুম, একটার সাথে অ্যাটাচ ওয়াশরুম, আরেকটা ওয়াশরুম বাইরে। পাশাপাশি 2 রুম থেকে বের হলে যতটুকু জায়গা ততটুকুই আপাতত ড্রয়িং রুম, আর একটা ছোটোখাটো কিচেন। তাদের দুজনের একটা সংসার সাজাতে এতটুকুই যথেষ্ট। দীপ গিয়ে ওয়াশরুম সহ রুমটায় ঢুকলো। তরু পুরোটা কতক্ষণ ঘুরে ঘুরে দেখলো। মিশ্র অনুভূতি হচ্ছে তার। এই ঘরটা তার, এই সংসার তরুর সংসার। সে প্রত্যেকটা জিনিস আলতো হাতে ছুঁয়ে ছুঁয়ে দিল। দীপ আর সে একা এখানে, পরিচয় স্বামী স্ত্রী। তার কাঁধে একটা বড় দায়িত্ব পড়েছে, তাদের সংসার গোছাতে হবে। দীপ পুরুষ মানুষ, সাংসারিক জীবনে তাকে মানসিক শান্তি দিতে হবে। হাজারো ঝঞ্ঝাট আর সমস্যা পেরিয়ে সে যখন তার কাছে ফিরে আসবে, তখন তাকেই তো সামলাতে হবে 2 হাতে। তরু দায়িত্বের বেড়াজালে আটকে হাঁসফাঁস করে উঠল। তার আনাড়ি হাতে একটা সংসার কিভাবে সামলাবে সে? তরুর চোখ টলমলো করে উঠল। শরীরের ক্লান্তির কাছে হেরে গিয়ে সে দীপ যে রুমটায় ঢুকেছে সেটাই গেল। দেখল দীপ ফ্লোরে পা মেরে বসে বিছানায় মাথা রেখেছে, 2 হাত মেলে রেখেছে দুপাশে। তরু আস্তে করে বিড়বিড় করল, আমার সংসার আমি নিজে হাতে সাজাবো দীপ ভাই, সাথে সহযোগিতার জন্য তুমি তো আছোই। বলে সে নিজেও উদ্বিগ্ন হয়ে দীপের বাম পাশে ফ্লোর ঘেঁষে বসল। চোখ বন্ধ করে থাকা দীপকে জিজ্ঞেস করল আস্তে করে, মাথা ব্যথা করছে? দীপ চোখ খুলে না, সেভাবেই উত্তর ছুড়ে, ঘর ব্যথা করছে, সারাটা রাস্তা মাথা রেখে এসছিস। তরু এ পর্যায়ে চোখ পাকিয়ে বলল, তুমি বলবে না যে মাথা ব্যথা করছে? আমি টিপে দিই? না থাক, ফ্রেশ হয়ে নে গিয়ে, আমি কিছু অর্ডার দিচ্ছি, খিদে পাইনি। তরু সইল না, আর একটু ঘেঁষে দীপের কাঁধে মাথা রাখলো। দীপের মেরুদণ্ড সোজা হয়ে আসে, চোখ মেলে তাকিয়ে তরুকে জিজ্ঞেস করে, খারাপ লাগছে? তরু তাকালো তার দিকে। দীপের চোখ জোড়া অসম্ভব লাল। মানুষটা তার স্বামী, তরুর স্বামী। কতক্ষণ আগের ভয়টা তরুর মন থেকে গেল না। দীপের চোখ জোড়ায় তাকিয়ে সে হঠাৎ ফুপিয়ে উঠল। দীপ হতভম্ব হয়, চোখে মুখে তৎক্ষণাৎ দুশ্চিন্তা ফুটল। তরুর গাল ছুঁয়ে উদ্গ্রীব হয়ে প্রশ্ন করে, কাঁদছিস কেন? তরু নিজের হাত 2 বুকের কাছে ভাঁজ করে কাঁদতে কাঁদতে বলল, আমার কিছু ভালো লাগছে না ভাইয়া। তুমি কি আমার উপর রেগে যাচ্ছ? হঠাৎ করে বিয়ে হয়ে যাবে আমি ভাবতে পারিনি, সত্যি আমার অস্থির লাগছে। দীপ কথা বলল না। তরুর এমন অবস্থা স্বাভাবিক। বিয়ের আগে একটা মেয়ে অবশ্যই সংসার সামলানোর প্রস্তুতিগুলো জানতে চায়, শিখতে চায়। তরু সেই সময় পায়নি। কিছুটা আবেগের তাড়নায় হঠাৎ বিয়ের কথা বলেও তার মস্তিষ্ক সেটা এখনও মানতে পারেনি। আর তরু সবথেকে বেশি ভয় পাচ্ছে দীপকে। দীপ জানে সেটা। তার ভাবনা, এক জীবনে দীপের চাহিদা কতটুকু, সে কি আদতেও দীপকে একটা সুন্দর পরিবার দিতে পারবে?
নিজের মনের দোলাচলে অস্থির অনুভব করছে। দীপ কতক্ষণ কোনো কথা বলল না। তার শরীরে অজানা শিহরণ বইছে, জাগছে কিছু নিষিদ্ধ অনুভূতি। এতটা কাছে একটা নারী দেহ, তার উপর আবার তার অর্ধাঙ্গিনী। অসংযত থাকার চরম সীমা পার করে সে একটা হাত তরুর মাথায় বুলিয়ে দিল। হাজারটা সান্ত্বনার বাণী তার মুখ দিয়ে বের হয় না। তার মুখ দিয়ে আশ্বাসের বাক্য একটাই আসলো, আমি আছি না। তরু শান্ত হলো। দীপের মুখের বাক্যই হয়তো একটা, লোকটা গুনে গুনে কথা বলে, তবুও সে আশ্বস্ত হয়। দীপ পাশে থাকলে তরুর কোনো ভয়ই নেই। চোখ বন্ধ করে বাকিটা জীবন দীপের বাহু ডোরে নিঃশব্দ করে দেবে সে। শুধু তাকে ভালোবাসতে হবে। নিশ্চয়ই ভালোবাসার মানুষের দোষগুলো চোখে পড়ার আগে ভালো কাজগুলো দৃশ্যমান হয়। সে চোখ তুলে ভেজা চোখে জিজ্ঞেস করে, তুমি রেগে নেই? না। দীপের এক কথায় উত্তর। তরু চুপ হয়ে গেল। হালকা হালকা শীত করছে শরীরে। দীপ তরুর মাথায় ক্লিপটা খুলে বিছানায় রাখলো। তরু তার বাহুর একটু নিচে মুখ দিয়ে রেখেছে। দীপ চুলগুলোতে হাত বুলানোর ফাঁকে পিঠের ওপরের কয়েকটা চুল সরল খানিক। হালকা উন্মুক্ত ঘাড়ে সেলাইয়ের দাগটা স্পষ্ট ভাসল। সে তা দেখে আগ্রহ নিয়ে চুলগুলো সরালো। তরু স্পর্শ পেয়ে হকচকিয়ে মাথা উঠায়। দীপের নজর সরল না। তরুর দিক চেয়ে আদেশ করল, উপসে থাকা। তরু বাধ্যর মতো ফিরে বসল। লোকটার সময় নিয়ে সবগুলো চুলকে একপাশে ঠেলে দিল। দাগটা দেখে হাত বাড়িয়ে আলতোভাবে তর্জনীর ছোঁয়াতেই তরু নিজ হাতে জামা খামছে ধরল। দীপ চুপচাপ কয়েকবার স্লাইড করলো সেখানে। মেয়েটা নির্বাক হয়ে চুপচাপ বসে রইল। উল্টোপাল্টা প্রতিক্রিয়া দেওয়া যাবে না। দীপ একধানে তাকিয়ে রইল। সোজা একটা হালকা কালচে দাগ। এমন দাগ তার কাছে পরিচিত। তরুর ফর্সা শৈলে তা বেমানান প্রচুর। এখনও দাগটা যায়নি কেন? দীপের দৃষ্টি রাতারাতি বদলে এলো। জগৎ সংযম সব হারালো সে। সময় গেলে তার তাকিয়ে থাকা এমন রূপ নিল যে তরু প্রথমবারের মতো থরথর করে কাঁপল। শত চেষ্টা করেও তার পক্ষে স্বাভাবিক থাকা সম্ভব হলো না। ঘাড়ের ওপর উষ্ণ একটা ঠোঁটের অস্তিত্ব পরপর দুবার পেল সে। সাথে ঘন ঘন পড়া উষ্ণ নিঃশ্বাসে তার শীত দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। দীপ উঠে দাঁড়ালো সেই মুহূর্তে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার সময় গমগমে গলায় বলল, আমি বাইরের ওয়াশরুমে যাচ্ছি, খাবার এসে যাবে, ফ্রেশ হয়ে নে। আর না দাঁড়িয়ে গটগট করে চলে গেল সে। তরু ঠায় সেখানে গেড়ে বসে রইল। এমন স্পর্শ তার জীবনে প্রথম। বিয়ের আগে তার হাতটা হাতে গোনা কয়েকবার ধরেছে দীপ, সেইখানে সরাসরি চুমো। তরু তড়িঘড়ি হাঁটুতে মুখ গুজল। ভালো লাগা, লজ্জা, অস্বস্তি সব মিলিয়ে একাকার। বাড়িতে এসে রাতে বাবাকে সব জানালো নাফিজা। নাফিজুল আলম বড় মনোযোগ দিয়ে শুনলেন সব। মেয়ের মুখের হাসি উচ্ছ্বাস ওনার চোখ এড়ালো না। তিনি কেবল বললেন, আমিও দেখেছি ওকে, ভালোই তো মনে হলো। মা, তুমি সুখী হবে তো? নাফিজা বন্ধুসম বাবাকে জানালো, আমি ওনাকে ভালোবাসি আব্বু, সুখ কুড়িয়ে নেব। সে মুহূর্তে আয়শা বেগম প্রবেশ করলেন। নাফিজার সাইলেন্ট করা ফোন বাজলো। সে আর চোখে একবার সাইফের নামটায় চোখ বুলায়। লজ্জায় পড়ে বাবা মায়ের সামনে সেটা রিসিভ করলো না। বাইরে এসে কানে ধরতেই সাইফ বলল, তোমার বাবার নাম্বারটা দাও তো। প্রেমিকের মুখে আদরে কোনো ডাক না শুনে নাফিজার মন ভারী হয়ে উঠল। ছোট ছোট বিষয়গুলোতে এখন তার মন খারাপ হয়। সে ভেবেছিল সাইফ তাকে মিষ্টি সুরে ডাকবে, খানিক ভালো মন্দ জিজ্ঞেস করবে। একটা বার ফোন সামনে এনে অনাগ্রহী চোখে দেখল। মন খারাপ করা গলায় শোধালো, কেন? সাইফ উত্তেজনা নিয়ে বলল, বিকেলে যে ভুলটা করতে গিয়েছিলাম সেই ভুল পার্মানেন্টলি করতে চাই। ইন্সপেক্টরের মেয়েকে বউ বানাবো। সরাসরি এরূপ স্বীকারোক্তি শুনে নাফিজার গাল দুটো লাল হয়ে উঠল। এতক্ষণের মন খারাপ কর্পূরের ন্যায় উবে গেল। লজ্জা পেয়ে বলল, বারবার ইন্সপেক্টর ইন্সপেক্টর করছেন কেন? আরেকবার বললে তার মেয়ে বৃষ্টি বাড়ি ছেলের জন্য ক্যান্সেল। ও নো, সরি, আর হবে না। সে কল কেটে হোয়াটসঅ্যাপে নাফিজুল আলমের নাম্বার দিয়ে দিল। খানিক বাদে দরজার বাইরে দাঁড়িয়েই বাবার ফোনের শব্দ শুনল সে। নাফিজা আগ্রহী হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার এত লজ্জা লাগছে। নাফিজুল আলম সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার মেয়ের হবু শাশুড়ি। আয়শা বেগম আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন। নাফিজুল আলম হেসে শোধান, কি বলবেন? এপাশে রূপা বেগম বললেন, মেয়েকে আর বাইরে রাখবো না, কাল আসছি। আসুন আসুন বলে তিনি কল কাটেন। দরজার এপাশে দাঁড়িয়ে থাকা নাফিজা খুশি মনে চলে যাওয়ার পথেও মায়ের গলা শুনে ফের দাঁড়িয়ে বলল, কি ব্যাপার? ব্যাপার তো বিশাল বড়, মেয়েকে বিয়ে দিয়ে দেব। এ মা,
সে নাকি নিজের পছন্দে বিয়ে করবে। পছন্দ হয়েছে? হয়েছে। অথচ আমি জানি না, তাই তো বলি। মেয়ে বিকেলে এত সাজগোজ করে কোথায় যায়? আচ্ছা শুন, বিয়ের পর মেয়েটাকে ওনারা চাকরি করতে দিবে? নাফিজুল আলম স্ত্রীকে বললেন, তোমার মেয়ে নিজের জন্য খুঁজে যত্ন করে বের করেছে, চিন্তা করো না আয়েশা। নিশাদকে বাড়ি আসতে বলো, বোনের বিয়েতে সে আসবে না? আচ্ছা বলবো। বাকি কথা শোনার প্রয়োজন নাফিজার হয় না। এসে বিছানায় লুটিয়ে পড়ে সে। কতক্ষণ বালিশে মুখ চেপে পড়ে রইল। উঠে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথায় ঘোমটা টানল। পরনের গোল জামাটা দু হাতে মেলে গান ধরল। প্রাণ সখীরে ওই শোন কদম তলে বংশী বাজাইকে। তরুর রাত কাটে কাপা বুকে, দিন কাটে একাকিত্বে। সেই যে দীপ সকালে বের হয়েছে, এখনও আসার নাম নেই। দুপুর গড়িয়ে যাচ্ছে, সকালে খাবার এনে রেখে গেছে। সে একা থাকবে বলে ফোনে টাকা দিয়েছে ফোন চালানোর জন্য। এখানে ওয়াইফাই নেই, আবার এটাও বলে গেছে বাড়িতে এসে লাঞ্চ করবে। তরু কোনো মতে গোসল করে ড্রয়িং রুমে আসলো। আসার সময় সাথে করে একটা উপন্যাসের বই এনেছিল। দুপুরে 2টো বাজছে। সে বইটা নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসল। অযথা এক পাতা দু পাতা উল্টালো। তখন পাশে থাকা ফোন বাজলো। তরু তাকিয়ে দেখলো দীপের নাম্বার। সে অনাগ্রহে রিসিভ করে সেটা। বলো, বলেছে দুপুরে আসবে, এখন 2টা বাজে। দীপ কথা থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, আসছি, তোর লাগবে কিছু? তরু তেতে গেল অযথা। খিদে থাকলে মুখ দিয়ে মধু বের হবে কিভাবে? তার মাথা ঘুরছে এক প্রকার। হালকা গলায় চেঁচিয়ে বলল, লাগবে না মানে? সাবান নেই, শ্যাম্পু নেই, মাথায় দেওয়ার তেল নেই, মুখে দেওয়ার জন্য একটু ক্রিম নেই। জিজ্ঞেস করেছো একবারও? মাথার তার ছিঁড়ে গেছে? জিজ্ঞেস করেনি তো, এখন কি করছে? আসার পর থেকে বাইরে বের হয়েছে আমি, খেতে পেয়েছে? শেষের প্রশ্ন দীপ আস্তে করে বলল। তরু ভেবেছিল দীপ নিজেও রেগে যাবে। আদুরের প্রশ্ন শুনে সে সোফায় মাথা এলিয়ে ক্লান্ত গলায় বলল, হ্যাঁ। তাই বলে আবল তাবল বকবি? নিয়ে আসবি সব, বেশিক্ষণ লাগবে না। ভালো না লাগলে বাড়িতে কল দিয়ে কথা বল। তরু সেটা করল না। সকালেই সবার সাথে কথা বলেছে, এখন মন চাইছে না। দীপ আসলো আরও 20 মিনিট পর। তরু দরজা খুললে সে হাতের সবগুলো জিনিস তার হাতে দিয়ে আদেশ দিল, খাবার বার। তুমি ফ্রেশ হয়ে এসো। দীপ গিয়ে ওয়াশরুমে ঢুকলো। তরু প্রয়োজনীয় জিনিসগুলো ঘরে রেখে এসে দীপের আনা খাবার বাড়ল গৃহিণীদের মতো। হাতের চুড়িগুলোতে অযথা শব্দ করলো। ব্যস্ততা দেখাতে মাথার ওড়া ঠিক করলো। একা একা বকবক করলো। ফের নিজের কাজে নিজেই হাসলো। দীপ খাবার টেবিলে বসে কথা বলল না। তরু নিজেও চুপচাপ খেয়ে নিল। তার যতবার মনে হয় সে আর দীপ স্বামী স্ত্রী হিসেবে এই বাড়িতে একা, ততবার গলা শুকিয়ে আসে, শরীর অবশ হয়ে আসে। মন আঁকুপাকু করে তরুর খাওয়া শেষ হতেই কলিং বেল বাজলো। সে প্রশ্নাত্মক দৃষ্টিতে দীপের দিকে তাকায়। দীপ কাজ ঝাঁকালো। দেখ কে। তরু দরজা খুলে দিল। বয়স 30-এর এক মহিলা, পান খাওয়া, লাল দাঁত। তরু কতক্ষণ ভ্রু কুঁচকে চেয়ে থাকলো। দরজা থেকে সরে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আসুন, কোনো দরকার? দীপ উঠে এসে দাঁড়াতেই মহিলা বললেন, আমি মাইন্সের বাড়ির কাম করি আপা। তরুকে ছাপিয়ে দীপ প্রশ্ন করল, আপনাকে রিমন পাঠিয়েছে? হ ভাই। সে এবার তরুর দিকে তাকালো, মেয়েটা বোকার মতো চেয়ে। কথা বল। আমি বলেছিলাম একজনকে, উনি রান্নাবান্না করে দিবেন। পারিস তো না কিছুই, আবার খেতে লাগলে মাথার তার ছিঁড়ে যায়। তরু মহিলার সামনে শান্ত থাকলেও দাঁত কটমট করলো। চোখ দিয়ে ভর্ষ করে দিতে চাইলো। দীপ রুমে যাওয়ার পর বসে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? মহিলা হেসে বললেন, পারবিন। সবাই পারু ডাকে আদর কইরা। তুমি পারু আপা ডাইকো। ছেলে মেয়ে নেই? আছে, এক পোলা এক মাইয়া। উনি আবার তরুকে শুধায়, তোমার পোলাপান কয়জন? তরু চমকে বলে, আমাদের বিয়েই হলো নতুন, বাচ্চা নেই। বলেই মেকি হাসে পারু বললেন, তোমার জামাই তোমারে তুই ডাকে কেন? বউরে না তুমি ডাকবো? তরু আর জবাব দেয় না। আর তুমি? তাকে তুমি বলতে বলেছে বলে সে বলেছে আপনি ডাকতে। উনি ফের বললেন, আজকে রাতে হবে। সেই মুহূর্তে দীপের গলা আসলো, তরুকে ডাকছে। তরু ওনাকে বলল, না না, আজকে রাতে হবে না, আমি যাই, ডাকছে। উনি মিটিমিটি হেসে দুষ্টুমি করলেন, যাও, নতুন নতুন বিয়া, এখন তো ডাকবই, আমিও যাই। তরু লজ্জা পেয়ে ওনাকে বিদায় দিয়ে রুমে আসলো। দীপ খাটে শুয়ে ফোন টিপছে। দেখে মনে হচ্ছে আবারও বের হবে। তরু জিজ্ঞেস করল, ডাকলে কেন?
দীপ ফোন থেকে মাথা তুলল, সেটা বিছানায় রাখলো। তরুর পুরো শরীরে একবার চোখ বোলালো, সামনে হাত কসলাচ্ছে, ঘামছেও একটু। সে তাকিয়ে থেকেই শোধালো, এতক্ষণ লাগে কথা বলতে? তরুর শরীরে ভেতরে ভেতরে গুটিয়ে এলো। সে বুকের অচেনা কম্পন থামাতে রুম জুড়ে পায়চারি করল। লাগবে না আবার? নতুন বিয়ে কিনা, বাচ্চা আছে কিনা, তুমি ডাকো কেন? কত প্রশ্ন। আমিও তো। দীপ এবার মৃদুমন্দ ধমকে উঠল। তোর এত কথার জন্যই বিরক্ত লাগে। সে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসলো, ভেজা চুলগুলো আঁচড়ানোর জন্য চিরুনি হাতে নিয়ে টিপ্পনি কাটল। বিরক্ত লাগবে, নতুন পেয়েছো না? দীপ চোখ সরু করল। এসব কি কথা? তরু এ পর্যায়ে মিছিমিছি হাসল। মজা করেছি, ফেসবুকে দেখেছি এসব। তুমি যে গন্ডার। দীপ এতটুকু তরুর কথা শুনে খানিক আশ্চর্য হলো। পরে নিরুদ্বেগ ভঙ্গিতে বুকে দু হাত গুজল, ওকে আদেশ দিল নীরের স্বরে, মুখে লাগাম নেই তো, এদিকে আয়। তরু জিভ কাটল। বলেছে তো আসতেই, শুনল কিভাবে? যেভাবে কাছে যাওয়ার কথা বলেছে। সে চিরুনি রেখে উঠে দাঁড়িয়ে দীপের থেকে একটু দূরে বসলো। দীপ একটু সাবলের গলায় বলল, আমার এখানে 3 মাস থাকলেই হবে। তরু সে কথা শুনেই খুশি হয়ে উঠল, উৎফুল্ল গলায় আওড়ালো, সত্যি একা একা ভালো লাগে না। দীপ তার খুশি মুখ আর চোখে দেখে এক দৃষ্টিতে, ওখানে কি অ্যাডমিশন নিতে হবে না? এখানে পড়ালেখা আরম্ভ কর, আমি দেখিয়ে দেব। সে অনাগ্রহ কণ্ঠে জবাব দিল। আচ্ছা বলে আনমনা হয়ে নিচে তাকিয়ে রইল। দীপ সেটা দেখে নিজের শরীর বাগিয়ে তার হাত ধরে হ্যাঁচকা টান দিল। তরু হুড়মুড়িয়ে গিয়ে দীপের বুকে পড়ল। নাক ঘষতে ঘষতে মাথা তুলল সে, মুখটাকে বিকৃতি করে গলায় জোর ঢালল। নাক ফাটিয়ে দিলে একদম। কি হয়েছে? দীপ কথা না বলে কিছুক্ষণ চেয়ে রইল, আস্তে করে জানালো, আসতে রাত হবে একটু। তার মন আবারও খারাপ হয়ে গেল। নিজের দু হাত বুকের কাছে রেখে তার বুকেই পড়ে রইল, হাতের উপর মাথা ঠেকিয়ে আস্তে করে বলতে নিল, একা একা থাকতে হবে, একটু ভালো লাগে না। তরুর কথা শেষ হয় না। তাকে থামিয়ে দিতে সেই মুহূর্তে একদম তরুর কণ্ঠনালীর উপরে দীপ চুমু খেল। ঠোঁটের উষ্ণ স্পর্শে আর গলায় চুলের সংঘর্ষে তরু তৎক্ষণাৎ দীপের মাথার পেছনের চুল খামছে ধরল, চোখ খিচে বন্ধ করে নিল। বুকের ওঠানামার গতি বাড়ল। দীপ তোয়াক্কা করল না, সে মাথা উঠিয়ে ফের থুতনিতে ঠোঁট ছোঁয়ালো। শক্ত চুমুর রেশ শেষ হতেই তরু বড় করে শ্বাস ফেলল। দীপ তাকে ছেড়ে দিল। সে চোখ না তুলে বালিশে মুখ গুজে দিল। অপ্রত্যাশিতভাবে দীপের হুটহাট আচরণ সে নিতে পারে না, হাঁসফাঁস লাগে তার। দুটো ভেজা চুমুর রেশ এখনও লেগে থুতনিতে আর গলায়। সে আবারও দীপের পায়ের খটখট আওয়াজ শুনল, বের হয়ে যাচ্ছে। সন্ধ্যার দিকে একা বসে থাকা তরুকে নাফিজা কল দিল। তরু জিজ্ঞেস করে, কি খবর আপু? খবর ভালো, চেয়েও ভালো। হাস্য গলায় নাফিজার কথা শুনে তরু আবারও জিজ্ঞেস করল, এই বাবা এত খুশি কেন? তরুর প্রশ্ন ছাপিয়ে নাফিজা প্রশ্ন করল, এই তরু, তোমাকে তোমার ভাইয়া প্রপোজ করেনি? তরু বিছানায় বসে মন খারাপ করে ফেলল। আর প্রপোজ? সেসব বুঝি নাকি? এ মা, কতদিনের প্রেম তোমাদের? আপনাকে এগুলো কে বললো? বিয়ের আগে তো আমার সম্পর্ক ছিল না। জানি জানি, তোমরা যে চেহারা দেখেই বোঝা যায় সব। তরু আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে রইল। সবাই নাকি বুঝে যায়, দীপ হয়তো এভাবেই বুঝেছে। এবার ধীরে সুস্থে বলল, সেসব বাদ দিন, হঠাৎ এই কথা কেন? নাফিজা দ্বিগুণ খুশি হয়ে বলল, তোমার নাজিবা আপুর বিয়ে ঠিক হয়েছে। কে? ও আল্লাহ, সত্যি? কার সাথে? কে সে? সাইফ। আপনারা দুজন এতদিন লুকিয়ে প্রেম করেছেন? প্রেম করার সময় তো পেলাম না। প্রপোজ করলো কাল, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আজ। বাবা, হ্যাঁ তো ফার্স্ট। তোমার থেকে নয়। বিয়ে কোন দিন? ডিসেম্বরের 5 তারিখ। আমার বিয়ে নভেম্বরের 5, আপনার ডিসেম্বর। কত মিল দেখেছেন? হ্যাঁ, তুমি কিন্তু আসবে তরু। তুমি না আসলে আমি বিয়েই করব না। কিভাবে আসবো আপু? তোমরা 6 মাসের জন্য গিয়েছো না? না, সময় কম এসেছে, 3 মাস। তাই যাই হোক, আমি কিছুই জানি না। তুমি আসবে মানে আসবে। এখনো 1 মাস দেরি। সাইফ তো দীপকেও বলবেন, ওনার সাথেই তো আসবে। তা দেখা যাবে। আপনার একটা ভাইও তো বিদেশে, আসবে না? বোনের বিয়েতে আসবে না বলছো? তুমি যদি দ্বীপের উপর না পড়তে, তোমাকে আমার ভাইয়ের বউ বানাতাম। বিবাহিত মেয়েকে সব বলা ভালো না কিন্তু। জানি জানি। আচ্ছা, এখন রাখি, সাইফ কল দিচ্ছে। ওকে ওকে, কন্টিনিউ করুন। আমার কপালে রোমান্টিক প্রেম নেই।
বলে সে কল কাটল। এমন কিছু সে ভাবেইনি কখনো। দুজন যেভাবে ঝগড়া করত, তরুর মনে পড়ল তার আর দীপের ঝগড়া করার মুহূর্তগুলো। সম্পর্কের সূচনা অন্যরকম হলেও শেষটা যেন সুন্দর হয়। চারদিকে আজানের ধ্বনি শুনে তরু অজু করে নামাজে বসল। নতুন বিবাহ ঠিক হওয়া সাইফ নাফিজার জন্য মন খুলে দোয়া করল সে। নাফিজার জীবনের অন্যতম শখ ছিল একটা প্রেম হওয়া। মিষ্টি একটা ভালোবাসার গল্প তার জীবনে যেন আসে। ছোট আর টিন এজ বয়সে হওয়া প্রেমকে মনের ফ্যান্টাসি ভেবে সে সময়টায় নিজেকে চরম সংযত রেখেছে। কেউ তাকে প্রাণ খুলে ভালোবাসি বলুক, তার হাতটা হাতে ধরতে মরিয়া হয়ে উঠুক, তার চোখের চাহনিতে মিছে ভয় পাক, এই তো তার চাওয়া। খুব তো বেশি নয়, এটা নাফিজার মনোভাবনা। সে লজ্জামাখা দু গাল নিয়ে প্রেমিকের ফোন রিসিভ করল। বিনয়ী কণ্ঠে জানালো, আসসালামু আলাইকুম। সাইফ সালামের জবাব নিয়ে সরাসরি বলে দিল, তোমাকে দেখতে ইচ্ছে করছে। মেয়েটা ওনায় মুখ চাপল, ধীর কদমে আয়নার সামনে গিয়ে বসল। বিকেলেই তো দেখলেন। সাইফ তাড়া দেয় অধৈর্য গলায়, তা জানি না, বাইরে এসো। সে কি আপনি বাড়ির সামনে? বলতে বলতে সে বারান্দায় আসলো। সাইফকে দেখে মুখে হাত চেপে ধরল বিস্ময়ে। ছেলেটা হাত নাড়িয়ে হাই জানালো। অন্যান্য প্রেমিকের মতো জোর দিয়ে দুটো শব্দ সে বলল না, কেবল উপরে তাকিয়ে ফোন নামিয়ে নিল। পিছু ঘুরে পিঠে এদিকে দিয়ে শটান দাঁড়িয়ে রইল। নাফিজা রুমে আসলো। কতক্ষণ পায়চারি করে সিদ্ধান্ত নিয়ে ঠিক নিচে নেমে আসলো। নিঃশব্দে দাঁড়ালো সাইফের পেছনে। নভেম্বরের রাতে শীত পড়ে হালকা। আকাশি রঙের শার্টের সাথে কালো প্যান্ট পরনে সাইফের। উপরে একটা ধূসর রঙা চাদর জড়িয়েছে, বলতে গেলে গলায় পেঁচিয়েছে। বেশভূষা দেখে নাফিজা হেসে ফেলল। সাইফ পিছু ফিরল। আপাত মস্তক নাফিজাকে দেখে জিজ্ঞেস করল কড়া স্বরে, শীতের জন্য কিচ্ছু নাও নেই? সে বলল, আপনার মতো এমন চাদর নেই আমার। এমন বলতে? এটা দেখে মুরব্বিদের চাদর মনে হচ্ছে। বলেই মেয়েটা উচ্চ শব্দে হেসে উঠল। সাইফ ভ্রু পাকিয়ে অন্যদিকে তাকালো, মিছে রাগ দেখালো প্রিয়সীকে। এটা আমার দাদুর। দাদুর পরে বাবা পড়েছে, আর এখন আমি। হাসছো কেন? মেয়েটা সোজা হয়ে হাসি থামালো। শব্দ থামলেও তার ঠোঁটের প্রশস্ততা কমল না। না না না, আর হাসবো না। দেখা হয়েছে আপনার। বলল। সাইফ মাথার পেছনের চুলে হাত বোলালো, অসভ্যের মতো আওড়ালো। কিছুই তো দেখিনি এখনো, চলো একটু হাঁটি। রাস্তার দুপাশে ল্যাম্পপোস্টগুলোর নিচে হলুদ আলো জমাট বেঁধেছে। তার উপরে জ্বলছে কিছু অপূর্ব জোনাকি পোকা। সেই হলুদ আলোর নিচে শান্ত ধীর স্থির ভঙ্গিতে হাঁটছে দুটি প্রণয়ী প্রাণ। দূরত্ব না থাকার পরেও কত দূরত্ব তাদের দুজনের মধ্যকার জায়গাটুকু কি অবলীলায় খালি পড়ে আছে। মেয়েটার পরনে হাঁটু নিচ অবধি কামিজ, প্রশস্ত ওনাটা বুকে বড় করে মেলে রাখা, কোমরের অনেকটা উপর পর্যন্ত নেমেছে নাকি বেনি। নাফিজার চুল এত বড় নয়। দুজন কেবলই হাঁটল। কথা নেই, বার্তা নেই, শুধু উষ্ণ নিঃশ্বাসের অবাধ আনাগোনা। কতটুকু রাস্তা পার হওয়ার পর একটা বড় গলি পড়ল চোখের সামনে। তার উপর জলজল করছে লাল সবুজ লাইটিংগুলো। হয়তো কারো নতুন জীবনের সূচনা লগ্ন আসতে চলেছে, কেউ হয়তো সাজাচ্ছে নতুন জীবন। ততটুকু দৃশ্য দেখে নাফিজা নিজের পরিণয়ের কথা কল্পনা করে খুশি হয়ে উঠল, ভীষণ খুশি। চোখের হাসিটুকু নিয়ে সে পাশ ফিরল। দেখল একটা আনমনা পুরুষকে, যার জীবনে সে দ্বিতীয় নারী। না না, নাফিজা ভুলটুকু শুধরে নিল। তার জীবনে সে শেষ নারী। যে শেষ পর্যন্ত পাশে থাকে সেই তো আমাদের আপনজন, প্রিয়জন। সাইফের অবশ্য সেসবের ধ্যান নেই। সে দিব্যি হেঁটে যাচ্ছে এক মনে। দীপ বাড়িতে ফিরল রাত 11টা বাজে। তরু তখনও ঘুমোয়নি। বিছানায় বসে মাথা হেলিয়ে রেখেছে পেছনের দিকে। চোখ দুটো ঘুমের রেশে বুঝে এসেছে প্রায়। দীপ কলিং বেল না বাজিয়ে চাবি দিয়ে ঢুকলো। ভাবলো তরু হয়তো ঘুমিয়ে পড়েছে। সে সেভাবেই শব্দহীন পায়ে রুমে ঢুকলো। তরু তাকায় তখন। দীপ হাতের ঘড়ি খুলতে খুলতে জিজ্ঞেস করে স্বাভাবিকভাবেই, ঘুমাসনি এখনো কেন? তরু জবাব না দিয়ে ঘুম ঘুম চোখ ছোট ছোট করে চেয়ে রইল। দীপ একইভাবে প্রশ্ন করে ফের, গেছিস? জড়ানো কণ্ঠ তরুর। হ্যাঁ, তুমি খেয়েছো? দীপ হ্যাঁ বোধক অর্থ বুঝিয়ে ওয়াশরুমে ঢুকলো। তরু ঢুলতে ঢুলতে নিচে নেমে আলগোছে চুলগুলোকে বেনি করল। মাথা ধোয়ার পর তেল না দিলে সে থাকতে পারে না। আগে তো মায়া বেগম নইলে জাহানারা দিয়ে দিতেন, আজকে মাথায় তেল দেয়া হয়নি। চুলগুলো এত অগোছালো দেখা যাচ্ছে। বেনি করার পরেও বেশ কতগুলো চুল বের হয়ে আসলো।
তার তন্দ্রার রেশ কাটল খানিক, দু একবার হাই তুলল, বালিশ গোছালো। সে মুহূর্তে দীপ বের হয়ে আসলো, মাথার জল মুছতে মুছতে তাকে বলল, আমার জামা কাপড় তোর ধুতে হবে না, আমি ধুয়ে দেব। তরু বেহায়ার মতো দীপের বুকের কাছে ভিজে যাওয়া টি শার্টের দিকে তাকিয়ে মনে মনে বলল, জীবনেও না, আমিও করব। দীপ কথা না বাড়িয়ে লাইট অফ করে ডিম লাইট চালালো। অপর পাশ দিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে তাকে আদেশ করল গভীর কণ্ঠে, ঘুমা। তরু এক বাক্যে তার দিকে পিঠ করে শুয়ে পড়ল। নীলচে হালকা আলোয় দীপ সেই পিঠের দিকে অপলক তাকিয়ে রইল। তার ঘুম আসে না, হাঁসফাঁস লাগছে। সে যতবার তরুকে ছুঁয়েছে ঠিক ততবার মনে পড়েছে ছোট থেকে তার সামনে বড় হওয়া তরুর কর্মকাণ্ডগুলো। দীপের তরুমন অস্বস্তিতে ভরপুর। কি করলে কাটবে সেটা? পাশে জলজান্ত আগুন শুয়ে। সে বয়সপ্রাপ্ত সুপুরুষ হয়ে নিজের দহন কিছুতেই কমাতে পারছে না। মাঝের দূরত্বটুকু মিটিয়ে একবার সামনে যেতে চাইলেও দীপ, কিন্তু কি মনে করে যেন নিজের জায়গা থেকেই তরুর পেটে হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে আসলো। বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেটের উপর টের পেয়ে হালকা ঘুমন্ত তরু চোখ খিচে নিল আবারও। টের পেল আবারও কিছু হতে যাচ্ছে। দ্বীপের প্রশস্ত বুকটায় তার পিঠ আষ্টে পিষ্টে জড়িয়ে। তরু কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না। উদরে রাখা হাতের ছোঁয়া বেসামাল ভঙ্গিতে বাড়তেই সে কেঁপে উঠে পিছু ফিরল। প্রথমবারের মতো নিজের শীর্ণ দু হাত দিয়ে দ্বীপের পিঠ আঁকড়ে ধরল। দেহের স্পর্শে থরথর করে কাঁপল বার কয়েক, অথচ দ্বীপ কিচ্ছু বলল না। শব্দটুকু বের হলো না তার মুখ থেকে। বুক থেকে তরুকে উঠিয়ে গলার খাজে অশান্ত হয়ে মুখ ডুবিয়ে দিল। অধরের স্পর্শে তরু আবারও দ্বীপের পেছনের চুলগুলো খামছে ধরল। সংকুচিত হয়ে উঠল তার দেহ। দীপ সেটুকু সহ্য না করে তরুর দুহাত নিজের এক হাত দিয়ে মুঠোয় নিয়ে বালিশে চেপে ধরল। মাথা উঁচিয়ে কতক্ষণ নিগুড় চোখে তাকিয়ে রইল তরুর মুখে। মেয়েটার দু চোখের কার্নিশে জল, দন্তের আঘাতে গলা ক্ষতবিক্ষত, অথচ চোখে স্পষ্ট আহ্বান। তরুর চোখ মুখ দেখে দীপ দিশেহারা হলো। অশান্ত ভঙ্গিতে নিজের অধর দ্বারা আঁকড়ে ধরল তরুর কোমল দুই ঠোঁট। এক হাত দিয়ে হাত ধরে রাখলেও অপর হাতে শরীর জুড়ে বিচরণ তার। তরু হাঁসফাঁস করে। অসহ্যকর অনুভূতি থেকে পালাতে নিজের হাত দুটো ছোড়াতে চাইল, ছটফট করল। ঘন ঘন শ্বাস নেওয়া দীপ তা হতে দেয় না। তরু সময় নিয়ে ধাতস্থ হয়। ভালোবাসার মানুষের কাছে সেই রাতটুকু বিসর্জন করল সে। অর্ধরাতে তাদের দুজনের সুমধুর লগনে ঝিরিঝিরি বাতাস বইল। উষ্ণ হাওয়ায় তাল মিলিয়ে রাতের অন্ধকার বাড়ল। রচিত হলো নতুন জীবনের সম্পূর্ণ নতুন সূচনা। দূরের পাখির ডাক কমল। কুকুরগুলো বোধহয় ঘুমিয়ে পড়ল। কেবল সজাগ রইল তরু আর দ্বীপ, নতুন বিবাহিত দম্পতিরা। বাতাসে তখন প্রেম প্রেম ঘ্রাণ। হালকা কুয়াশা তৈরি হচ্ছে ভালোবাসাকে বরণ করতে। দূরে বহু পাতা বিশিষ্ট গাছের ফাঁক ফোকর দিয়ে সরু আলো বের হচ্ছে। শিশির ভেজা গাছের পাতা প্রেমের গান গাইছে। তাদের যে বড্ড তারা যে ভালোবাসার পরিণতি দেখতে সর্বদা প্রস্তুত। বিয়ে এক পবিত্র সম্পর্ক। স্বামী স্ত্রীর মধ্যে সৃষ্ট ভালোবাসা মহান রব নিজের সৃষ্টি করে দেন বোধ হয়। চারদিকে ফজরের সুমধুর সুর বাজল। কি যে অপূর্ব লাগে সেটা শুনতে, প্রাণ মন শীতল হয়ে যায়। এক সুঠাম দেহি দ্বীপের শরীরের নিচে চাপা পড়েছে তরুর কোমল নাজুক কায়া। আশেপাশে সৃষ্ট প্রতিধ্বনি শুনে সে নড়ে চড়ে উঠল। ঘুম ছুটতেই দম বন্ধ হয়ে আসলো এক প্রকার। সারা মুখ জুড়ে লেপ্টে রয়েছে কতগুলো অগোছালো চুল। পুরো মাথা দ্বীপের বুকের নিচে। তরু কোনো মতে তার এক বাহুর ফাঁকে মাথা বের করে বড় করে শ্বাস ফেলল। দ্বীপের মুখ তখন তার গলার নিচে গুজে দেয়া। সে অশান্ত হাতে নিজের মুখের চুল সরালো। দীপকে খানিক ঠেলে দেওয়ার চেষ্টা করলো। দুর্বল তরু কতক্ষণ চেষ্টা করে হাল ছাড়ল। দীপকে সরাতে পারল না। ঘুম হয়নি তার, ঘুমোলই তো একটু আগে। সে দীপের বড় বড় চুলগুলোতে হাত বুলিয়ে আস্তে করে ডাকে, দীপ ভাই। তরুর গলা কাঁপে, কাঁপে পুরো শরীর। চুলে হাত বোলানোর ফলে আরাম পেয়ে সে মানব খানিক নড়ে চড়ে উঠল। ঘুমন্ত ভগ্ন কণ্ঠে শব্দ করল একটু। সেই কণ্ঠস্বরে তরুর মরণ লুকিয়ে। শুনলেই শরীরে শিহরণ জাগে। সে গুটিয়ে গিয়ে বলে, ওঠো দেখি। দীপ মাথা তুলল। এক হাতে বিছানায় ভর দিয়ে অপর হাতে কপালের চুলগুলো উপরে ঠেলে দিল। ফোলা ফোলা চোখ জোড়া কুঁচকে কোনো রকম উচ্চারণ করল, কণ্ঠ কাঁপছে কেন?
কথা শেষ করে আবার গলাতেই মুখ গুজে শুয়ে পড়ল। জাপটে ধরল তার পুরো শরীর। তরু লজ্জায় হাঁসফাঁস করে উঠল। রাতের আবছা স্মৃতি তার মস্তিষ্কে তখন প্রখর হয়ে গেঁথে। কিভাবে কি হয়ে গেল? দীপ এতটা স্বাভাবিক কিভাবে? সে দীপের পিঠে হাত রাখল। শরীরটা ছুতেও যেন হাজার দ্বিধা। দীপ পিঠের পেছনে হাত দিয়ে নিজের সাথে পুনরায় চেপে ধরল তরুকে। তরু আস্তে করে জানালো, বালিশে ঘুমাও। সে মুখে চকচক শব্দ করে বিরক্ত হয়ে সরে গেল। বালিশে মাথা রেখে উপর হয়ে শুয়ে পড়ল। তার পিঠ দেখে তরু লজ্জায় চোখ খিচে নিল। কোনো রকম হেঁটে গিয়ে গোসল শেষে নামাজটা বসে পড়ল। হঠাৎ শরীর খারাপ লাগছে, কাঁপুনি দিচ্ছে মাঝে মধ্যে। নামাজ শেষে তরু দোয়া না ধরে জায়নামাজের উপর শুয়ে পড়ল। ঘুমের রেশে দু চোখ আপনা আপনি বুজে আসলো। উত্তরের ব্যালকনি দিয়ে তখন রোমে শীতল হাওয়া হুড়মুড়িয়ে প্রবেশ করছে। অন্ধকার সরে গিয়ে আবছা আলোয় আলোকিত হচ্ছে ধরণী। পাখির ডাক শুরু হবে খানিক পরেই। পৃথিবী আবারও ব্যস্ত হয়ে উঠবে। অথচ দ্বীপের চারতলা রোমের দুজনের সে খেয়াল আছে। ছোটোখাটো সংসারী রোমের বিছানায় স্বামী ঘুমোচ্ছে। তারই পাশে মেঝেতে জায়নামাজ বিছিয়ে এক হাত গালের নিচে দিয়ে শুয়ে আছে স্ত্রী। একটা দোয়েল উড়ে এসে খোলা জানালার উপর বসে পড়ল। সে প্রাণী বোধহয় প্রশ্ন করছে, হে পৃথিবী, তোমার বুকে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? আদৌ আছে? গতকাল রাতের হাঁটাহাঁটির ফলে নাফিজার ক্ষতি হয়েছে খানিক। শরীরে শীত নিবারণ বস্ত্র না থাকায় ঠান্ডা কাশিতে একাকার সে। আয়শা বেগম চিন্তিত হয়ে উঠেছেন। মেয়ের বিয়ে ঠিক হওয়ার পর থেকে তার চোখে ঘুম নেই। দু চোখ বন্ধ করলে পানি বের হয়। মেয়ের বাবা লুকিয়ে দুঃখ গোপন করেন। সবই বুঝতে পারেন তিনি। নাফিজুল আলমকে বলে আজকে মেয়ের অফিস থেকে ছুটি চেয়েছেন তিনি। নাফিজা সারাদিন পড়ে পড়ে ঘুমোলো। দিন দুনিয়ার খবর ভুলেই গেল নতুন আশিকের কথা। শেষবার বিকেল 3টায় যখন চোখ খুলল তখন প্রেমিকের এত মিস কল দেখে তড়িঘড়ি ডায়াল করলো আবার। কিছু বলার জন্য মুখ খুলতে সাইফ ধমকে উঠল, কোথায় থাকো? কতগুলো কল দিয়েছি, অফিসে আসবে না সেটা বলবে না? আধ ঘন্টা অপেক্ষা করেছি তোমার অফিসের সামনে লাঞ্চ টাইমে। নাফিজা মুগ্ধ হয়ে সেসব শুনল। ধমক খেয়েও তার ভালো লাগছে। সে তো এমন একজনকেই চেয়েছিল যে সময়ে অসময়ে আদরে ভাবে শাসন করবে তাকে। সে মুচকি হেসে মিনমিন করে বলল, আমি অসুস্থ। হ্যাঁ, কি হয়েছে? ঠিক আছো? আরে না, তেমন কিছু না। আপনি? ওকে ওকে। সাইফ আর কিছু না শুনে কল কেটে দিল। আচমকা এমন হওয়ায় নাফিজার মন খারাপ করে ফেলল। অসুস্থতার কথা শুনেও বড় কোনো প্রতিক্রিয়া কেন দেখালো না? কেন বারবার জিজ্ঞেস করলো না কি হয়েছে, কিভাবে হয়েছে? সে বিছানায় ফোন রেখে দিল। চোখ টলমল করছে। এত শিশুসুলভ আচরণ তার সাথে যায় না। মনকে শক্ত করে পরক্ষণেই ভাবল হয়তো কাজ পড়ে গেছে, থাক। সূর্যের কড়া রোশনি চোখে লাগতেই দীপ চোখ কুঁচকে ফেলল। নিজের পাশে বিছানা হাতড়ে তরুকে না পেয়ে ফোন হাতে নিল। দেখল 12টা বাজে। সে মাথা চেপে ধরে উঠে বসল। এদিক ওদিক তাকিয়ে জায়নামাজে তরুর ঘুমন্ত দেহটা দেখে উঠে এলো। কতক্ষণ চেয়ে থেকে মাথার ওড়না আলগা করল। মাথায় পেঁচানো গামছাটা খুলে গলার নিচে আর হাঁটুর নিচে হাত গলিয়ে মেয়েটাকে কোলে তুলল। একটু হাসলো ঠোঁট বাঁকিয়ে। পরপর এনে বিছানায় শুইয়ে দিল। অনুভব করলো তরুর শরীরের অতিরিক্ত কতটুকু তাপমাত্রা। দীপখানিক অনুশোচনাতেও ভুগল না। গিয়ে নিজেও ওয়াশরুমে ঢুকলো। 20 মিনিটের মাথায় সে যখন বের হলো দেখলো তরু উঠে বসেছে। পাতলা কম্বল শরীরে জড়িয়ে বিছানার হেডবোর্ডে মাথা এলিয়ে রেখেছে। দীপ মাথা মুছে তোয়ালে ছুঁড়ে ফেলল। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে হাত গলিয়ে ঠিক করলো। সাদা শার্টের বোতাম লাগাতে লাগাতে বিছানায় বসে এক গ্লাস পানি ঢকঢক করে গিলল। তরু সবটা আর চোখে দেখল। মাথা সহ ঘাড় বাঁকিয়ে রেখেছে। এবারে চোরা চোখে দীপের আটসাট পিঠে তাকিয়ে রইল। দীপ গ্লাস রেখে ডাকলো, নিধি। তার কথা শেষ হবার পূর্বেই তরুমুখ ঝামটা দিল। হিসিস করল সাপের মতো। আল্লাহ জানি ওজন কত, হাড্ডি খুঁটি রাখলো না আমার। উফ মা গো। দীপ এবার পিছু ফিরল। শান্ত চোখে তরুর দিকে তাকাতেই তরু চোখ নামিয়ে নেয়। মুখ ঘুরিয়ে অন্য পাশে তাকায়। সেকেন্ড পার হলে আবারও তাকায়। 2-3 বার এভাবেই আড়ে আড়ে তাকালো। দীপের দৃষ্টি নড়চড় নেই। তার এই স্বভাব তরুর কাছে অন্যরকম লাগে। কেমন একধানে তাকিয়ে থাকে মাঝে মধ্যে। চোখের পলক পর্যন্ত ফেলে না। তরু চোখে চোখ রাখল। গভীর চাহনি দেখে থামকালো খানিক। একদম রাতের মতো চোখ, একদমই মাদকতা, অভিন্ন নেশা। যে চোখের দৃষ্টি এখন তরুর জন্য ভয়ানক। দীপকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। নিজের মুখ ঢাকতে ঢাকতে বলল, আর বলবো না, সত্যি আর না, প্লিজ।
দীপ তার উপরে ঝুঁকে আসলো, গম্ভীর গলায় আদেশ করলো। কম্বল ছড়া। তরু সেভাবেই উত্তর দিল। কেন? প্রশ্ন করার পরেও কোনো উত্তর সে পেল না। খানিক বাদে পিট করে মুখের উপরের আস্তরণ সরালো। ঝুঁকে থাকা দীপকে দেখে কিছু বলতে গেলেই দীপ কপালে আলতো চুমু খেল, গলায় গালে কপালে নিজের হাতের উল্টো পিঠ ছোঁয়ালো। তরু আবেশে চোখ বন্ধ করল। দীপ সরে আসার আগে জানালো ছোট করে। হুঁশে ছিলাম না। পরে বলল, জ্বরের ঘরে আবল তাবল বকছিস, ওষুধ নিয়ে আসছি আমি। বলে সে উঠে দাঁড়ালো। তরু তার অদেখা মুখ ভেঙালো। হুঁশে ছিল না। তখন অবশ্য তরুর নিজেরও একটু হুঁশ ছিল না, নইলে এত তাড়াতাড়ি জীবনেও সুযোগ দিত নাকি। শুধু ভালোবাসে বলে অনাগ্রহী হয়ে এবারও দীপকেই দেখালো সে। প্রথমে ওয়ালেট আর ফোন পকেটে পড়ল। এদিকে বিছানায় তাকিয়ে ভ্রু কুঁচকে তাকাতেই তরু নিজেও ভ্রু কুঁচকাল। দীপ বিছানায় বসে একটা নুপুর হাতে নিল। মেলে ধরতেই তরু নিজের পা উদম করে দেখালো বাম পাটা খালি। দীপ তার দিকে তাকাতেই সে নিজেও দীপের দিকে তাকালো। তুমি দিয়েছিলে না, এগুলোকে একটু বড় হয় বুঝলে, একটু জোরে টান লাগলেই খুলে যায়। পাতে। হ্যাঁ। দীপ অপেক্ষা না করে বাম পাটা টেনে নিজের উরুর উপর রাখল। তরু চমকে উঠল। কি করছো? সে উত্তর না দিয়ে সময় নিয়ে নুপুরটা পরিয়ে দিল। প্রথমে আশ্চর্য হলেও কতক্ষণ পর তরু সম্মোহিত হয়ে গালে হাত ঠেকিয়ে চেয়ে রইল। দীপের হাতের স্পর্শ পায়ে পেয়ে শিউরে উঠল। এক ধ্যানে ঝুঁকে থাকা দীপের দিকে দৃষ্টি স্থির রাখল। কাজ শেষ করে তরুকে আসছে বলে দীপ বের হয়ে গেল তড়িঘড়ি। রুম থেকে বের হতেই তরু ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। খুঁজে কানে ইয়ারফোন গুঁজে গান ছাড়ল, ফের উঠে বসল। টের পেল দীপ তখনও যায়নি। ফোন বন্ধ করে সেটা পাশে রেখে নিজের পায়ের দিকে তাকালো। চোখ তুলে পাশে আয়নায় তাকাতেই নিজেদের একান্ত চোখাচোখি হওয়ার মুহূর্তগুলো মনে পড়ল তার। একে একে সবকটা দৃষ্টি স্থির হয়ে যাওয়া মুহূর্ত তার মস্তিষ্কে জ্বলে উঠল। ঠিক দরজার সামনে বিচরণ করা দীপকে উদ্দেশ্য করে সে চোখ বন্ধ করে নিল। হালকা সুরের আওয়াজ পেয়ে দীপ দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। তরু কোমল গলায় গান ধরল। নাফিজার ঠান্ডা কমে এসেছে। কতক্ষণ আগে মা আদা দিয়ে কড়া করে চা বানিয়ে দিয়েছেন। সে স্টাডি টেবিলের ওপর বসে অফিসের ফাইল ঘাটাঘাটি করল। কিছু একটা নেই মনে করে ফোন বের করে একটা রিলিক্স ছাড়ল। পুনরায় ফাইলে চোখ বুলাতেই কলিং বেলের শব্দে মনোযোগ কিছুটা বিচ্ছিন্ন হলেও সে মাথা ঘামায় না। আয়শা বেগম দরজা খুলে দিলেন। চোখের সামনে মেয়ের হবু বরকে দেখে তিনি তৎক্ষণাৎ সরে দাঁড়ালেন। আশ্চর্য হয়ে বললেন, এ কি বাবা, তুমি? এসো এসো, বসো। কোনো দরকার? সাইব বিনয়ী হেসে বলল, নাফিজা নাকি অসুস্থ আন্টি, আপনি ওকে ডেকে দিন, আমি দেখা করে চলে যাব। আয়শা বেগম মনে মনে খুশি হলেন। ছেলেটার প্রশংসা না করলেই নয়, মেয়ের অসুখ শুনে ঠিক চলে এসেছে। উনি সন্তুষ্ট গলায় বললেন, ও তো রুমই আছে, ওই রুমটায়। তুমি যাও বাবা, আমি তোমাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করছি। সাইব বিনা বাক্য মেয়ে উঠে এলো উপরে। মেয়েটা তখন ফুল ভলিউমে রিলিক্স শুনছে। সে ধীর পায়ে প্রবেশ করল। নাফিজার পেছনে দাঁড়িয়ে কাগজগুলোতে চোখ বুলিয়ে আচমকা বলে বসল, তুমি না অসুস্থ? পরিচিত কণ্ঠস্বর শুনে নাফিজা হক চকিয়ে উঠল। পিছু ফিরে তাজ্জব বনে অস্ফুট স্বরে উচ্চারণ করল। তাই ফেসে কাঁধ উঁচিয়ে তার সামনে সোফাতে বসে পড়ল। হাত দিয়ে নাফিজার ঠোঁট দুটো মিলিয়ে দিতেই মেয়েটা মাথা পিছিয়ে নেয়। সে পুনরায় নিজের জায়গায় বসে নাফিজার দিকে তাকিয়ে থাকলো। নাফিজা কানের পিঠে চুল গুজে ফোন খুঁজলো গান বন্ধ করতে। তার এদিক ওদিক তাকানো দেখে সাইব বলল, থাক না, চলুক। নাফিজা তার দিকে বোকার মতো তাকালো। ছেলেটা আবারও হেসে উঠল। কথা বলল না আর। দুজন নিশ্চুপ হয়ে গেল। সাইব গানের তালে কতক্ষণ নিজের পা চালালো। শরীর জুড়ে শিহরণ খেলতে বেশ অনেকটা সময় পর কি মনে করে যেন নিজের হাত বাড়িয়ে দিল। কাজ খুঁজে না পেয়ে ডান ভ্রুটা উপরে তুলল। ডান্স? নাফিজা স্বাভাবিকভাবেই নিজের হাত সাইফের হাতে রেখে দিল। সাইফ উঠে দাঁড়িয়ে কাপল স্টেপে দু একবার হাত ঘোরায়। তার সাথে নাচে পারদর্শী নাফিজা নিজেও তাল মেলালো। ধীর গানের সুরে দুজন অতি সুন্দর একটা নাচের মুহূর্তে সৃষ্টি করল। সাইফ নিজের হাত প্রশস্ত করে যখন মেয়েটাকে টেনে নিজের বুকে আনবে, ঠিক সেই মুহূর্তে আয়শা বেগমের গলা শোনা গেল। পদধ্বনির শব্দে দুজন দুদিকে ছিটকে গেল। আবার সাইফ সোফায় আর নাফিজা বিছানায় বসে পড়ল। হাঁপাতে শুরু করেছে সে। ওড়না দিয়ে দু হাতে গলা আর কপালে সূক্ষ্ম ঘাম মুছল। আয়শা বেগম ঘরে প্রবেশ করলেন, বললেন, এগুলো খাও বাবা।
সাইফ ওনাকে ছাপিয়ে নাফিজার দিকে তাকালো। ছোট্ট করে একটা চোখ টিপতে মেয়েটা তড়িঘড়ি চোখ সরায় বিড়বিড় করে। অসভ্য। ব্যস্ত পায়ে রোমে ফিরল দীপ। তরু তখন নিজের লম্বা চুলগুলোকে সামলাতে ব্যস্ত। হন্তদন্ত দীপকে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? দীপ তরুর দিকে তাকিয়ে শান্ত হলো একটু। হাতের ওষুধগুলো টেবিলের উপর রেখে বলল, খেয়ে নিস। বলে বিছানায় বসে শার্টের বোতাম খুলতে গেলেই তরু এসে পাশে বসলো। কাতো কাতো মুখ করে জানালো, আমি নিজের চুলের জট ছাড়াতে পারি না, আম্মু ছাড়িয়ে দিত, হাত ব্যথা করছে। দীপ কি বলবে কিছু খুঁজে না পেয়ে জিজ্ঞেস করলো, হাত টিপে দিতে হবে? তরুও আরেকটু কাজ খেসল। না না, একটা বেনি করে দাও। দীপ ছিটকে সরে গেল। বোতাম খুলতে থাকা হাতটা থামিয়ে দিল। চোখ রাঙিয়ে তরুকে বলল, পাগল হয়েছিস? এসব আমি পারি? আমি শিখিয়ে দিচ্ছি। দরকার নেই, দৌড়ে যেত। দাও না। দীপ বিরক্ত চোখে তাকিয়ে এগিয়ে তাকে পিছু ফিরতে বলল। তরু তা করতেই সে চুলগুলোকে দু হাতে কোনো রকম পেঁচালো। তার বিরক্তিতে ভরপুর মুখটা তরু আয়নায় দেখল। চুল বের হয়েছে, বাঁকা হয়েছে। সেই বেনি দেখে তরু তখন না হাসলেও এখন শব্দ করে হাসছে। বেনি করে দিয়েছে গতকাল বিকেলে, সেটা সে এখনও খোলেনি। গোসলের সময় মাথা ভেজায়নি। জ্বর থাকার ফলে দীপ তাকে গোসল করতে না করে গেছে। যাওয়ার সময় বলে গেছে আসতে 2 দিন লাগবে। কোথায় যাবে কে জানে। পারভিনকে বলে গেছে 2 রাত তরুর সাথে থাকতে। তখন থেকে তরুর মন খারাপ। অনাগ্রহী হয়ে বিছানায় শুয়ে আছে সে। সেই মুহূর্তে কল বাজল। দীপ ভেবে তরু তাড়াতাড়ি সেটা উঠিয়ে দেখল তিশার নাম্বার। এতদিন পর বান্ধবীর কল পেয়ে তরু একটু খুশি হলো। ভালো মন্দ জিজ্ঞেস করা শেষ হওয়ার আগেই তিশা বলল, তোরা তো এখন রংপুর না? তরু জবাব দিল, হ্যাঁ। তিশা প্রায় সাথে সাথেই জানায়, তোর ভাই মানে তোর জামাইকে এখানে দেখলাম আমি। তরু আশ্চর্য হলো। দীপ তাকে রেখে ওখানে যাবে কেন? সে বলল, চোখের ভুল হয়তো। আরে রাখ তোর চোখের ভুল, তোকে ডিটেলস বলছি। ডে নাইট কেয়ার হাসপাতালে আমি দাদুকে ডক্টর দেখাতে এসেছিলাম। ঘুরতে ঘুরতে দোতলায় গিয়ে তোর ভাইকে দেখেছি। তোর মানে মনে হচ্ছে কলেজে থাকতে তোকে একটা ছেলে ফলো করতো, আদনান। ও অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকেই দেখতে এসেছে তোর ভাই। তরু আশ্চর্য হয়ে উঠল। এ ছেলেটা তাকে কলেজে প্রায় সময় ফলো করত। সরাসরি কিছু না বলেও তরু বিরক্ত হতো প্রচুর। তিশা নিজেও জানত দেখতে শরীরের রং কালো। তাকে দীপ কেন দেখতে যাবে? সে বলল, তুই শিওর তিশা? তিশা বিরক্ত হয়ে উঠল। আরে ধ্যাত, কেবিনে আমি নিজে রেখেছি। আচ্ছা কল রাখ। তিশা কল কেটে দিল। তরু চিন্তিত হয়ে উঠল। তাকে যেই ছেলে ফলো করতো সেই ছেলেকে দীপ কেন দেখতে যাবে? আশ্চর্য তো। সে 7-5 ভাবতে ভাবতে সাইফের নাম্বারে ডায়াল করল। 3 বারের মাথায় রিসিভ করে সাইফ বলল, তরু, কোনো দরকার? তরু ইতস্তত গলায় বলল, হ্যাঁ ভাইয়া, একটা সাহায্য দরকার। সাইফ বলল স্বাভাবিক কণ্ঠে, বলো। আপনার বন্ধু এখন ঢাকায়। কে, দীপ? হ্যাঁ। ওনার রংপুর? তোমার সাথে? তরু মাথা ঝাঁকিয়ে বলল, উনি ওখানে কেন গিয়েছেন শুধু একটু জানাবেন ভাইয়া প্লিজ, আমার দরকার। সাইফ আশ্চর্য হলো একটু। তোমাকে বলে আসেনি? বলেছে দরকারি কাজে কোথাও আছে। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। তরু ফোন কেটে বিছানায় হেলান দিয়ে বসলো। তাকে রেখে দীপ ঢাকা কেন গেল? আর আদনান নামটা সে আবছা শুনেছিল কারো কাছে। ছেলেটা কলেজে পড়তো না। দীপের কি সম্পর্ক সেই ছেলের সাথে? 10-12 মিনিট পর পুনরায় সাইফ কল ব্যাক করলো। সহজ স্বাভাবিক গলায় জানালো আবারও, গুরুতর কিছু না তরু, আদনান নামের একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, ওকেই দেখতে এসেছে। তরু উঠে বসে ফোনটা মুখের সামনে ধরে স্ক্রিনে তাকিয়ে বলল, সেই ছেলে ওনার কি হয়? এত কিছু কেন জানতে হবে? থাক না, আমার কাজ। ভাইয়া প্লিজ প্লিজ কল কাটবেন না, বলুন। এই ছেলেটা কলেজে আমাকে প্রায় ফলো করতো, তাকে কেন ভাইয়া দেখতে যাবে? ওপাশে কতক্ষণ নীরব রইল। সাইফ কথা গুছিয়ে তরুকে বোঝালো, তোমাকে ফলো করতে দীপই বলেছিল। কেন? সেটা শুধু তোমাকে দেখে রাখার জন্য, খোঁজ খবর রাখার জন্য। মেয়েটা আশ্চর্য গলায় পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। তার চোখগুলো পুরো রসগোল্লার মতো হয়ে গেল। দীপ আড়াল থেকে তার খেয়াল রেখেছে কেন? তরু উল্টোপাল্টা কিছু মাথায় আসার আগে সাবধানে প্রশ্ন করলো আবার, এই অচেনা দেহরক্ষী কি শুধু আমার জন্যই?
সাইফ এ পর্যায়ে হেসে উঠল। অফিসে নিজের চেয়ারে গা এলিয়ে দিল। তরুর প্রতি দীপের এতটা যত্ন দেখেই একসময় তার ভয় হতো। অনাকাঙ্ক্ষিত এসব জানলে মেয়েটা নিশ্চয়ই দীপের প্রতি দুর্বল হয়ে পড়বে। অথচ তরু সেসব জানার আগেই প্রেমে পড়ে গেল। সে হাস্য গলায় বলল, মানুষ হিসেবে দীপের ব্যক্তিত্ব বোঝা যায় না তরু। তুমি এখন তার স্ত্রী। দীপের আন্ডারে অনেক বড় বড় কাজ লিড হয়। ও যতটুকু দেখায় ততটুকুই, কিছুই না। পদে পদে নিজের জীবনের ঝুঁকি তার। এই ভয়ে কিংবা আলাদা নিরাপত্তার খাতিরে পরিবারের কথা দীপ যে পরিমাণ ভেবেছে সেটা শুধু আমি জানি। তুমি কেন, তোমার বাড়ির কেউ সেসব জানে না, জানার কথাও না। তোমাদের বাড়ির সামনে 2টো হিডেন ক্যামেরা লাগানো। পুরো বাড়ির প্রত্যেকটা সদস্যদের জন্য 4 জন লোক সে ঠিক করে রেখেছে। যেহেতু বাকিরা কর্মস্থলে থাকতো, তাই তোমার প্রতি ও একটু বেশি চিন্তিত ছিল। তাই আদনানকে তোমার পেছনে রেখেছিল। তরু হাঁ হয়ে সব শুনে স্তব্ধ হয়ে পড়ল। প্রতিক্রিয়া দেখানো অসম্ভব হয়ে পড়ল তার কাছে। সে আমতা আমতা করল, মানে সাইফ আবারও হেসে ফেলল। হাসতে হাসতে দুষ্টুমি করল, একটা মজার কাহিনী শুনবে? কলেজের সামনে ক্যাফেতে বসে তুমি যে নাফিজাকে বলেছিলে দীপের বউ বানাবে, সেটাও দীপ জানে। তরুর শরীর অস্বস্তিতে গাঢ় হয়ে এলো। নাফিজা এখন সাইফের হবু বউ, আর সে দীপের হয়ে যাওয়া বউ। ইস, কি লজ্জার বিষয়। সে ঠোঁট উল্টালো বাচ্চাদের মতো। সেসব বাদ দিন। এতই যখন দুশ্চিন্তা, তো সেদিন আমাকে ছেলেরা তাড়া করেছিল, সেদিন আপনার বন্ধুর লোক কোথায় ছিল? আমার ফোন কেন রিসিভ করছিল না? শোনো তরু, আদনান গরিব ছেলে। সেদিন ওর মা অসুস্থ ছিল। তোমার ফোন দেখে দীপ রিসিভ করেনি কেন জানো? ও ভেবেছিল বিপদ হলে আদনান নিজেই জানাতো। তুমি অযথা কল করছো ভেবেই ততটা গুরুত্ব দেয়নি। দীপ যেদিন প্রথম হাতে আঘাত পেল, তরু সেদিনের কথা মনে করল। সে যখন হাসপাতালে যাওয়ার কথা বলছিল, তখন দীপ এমনভাবে তোর নাফিজা আপু বলেছিল, মনে হচ্ছিল দুজনের কত দিনের পরিচয়। তার মানে নাফিজার সাথে তার 2 দিন দেখা হওয়ার কথা সে আগে থেকেই জানত। নীরবতা ভেঙে সাইফ প্রশ্ন করল, আর কিছু জানতে চাও? তোমার বর আমাকে রেখেছে তোমাকে সব বলার জন্য। তরু বলল, না না, আর কিছু বলতে হবে না। শুনুন, বলো। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ, আচ্ছা রাখি। তরুর হাতের ফোনটা ছুঁড়ে বিছানায় ফেলে দিল। কোলবালিশ জড়িয়ে শুয়ে মাথার উপরে বদ্ধ ফ্যানটার দিকে অপলক চেয়ে রইল। তার 2 ঠোঁটের সাথে হাসছে চোখ দুটো। নিজের মানুষের ক্ষেত্রে দীপ এতটা প্রসেসিভ। এমন একটা মানুষকে তরু নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়েছে। এত ভাগ্য কোথায় রাখবে সে? এই অজুহাতে তার যে দীপকে একটু বেশি ভালোবাসা উচিত নয়? অবশ্যই উচিত। তরুর মনে প্রাণে দেহে প্রণয়ের শিহরণ বয়ে চলল। নিজেদের একান্ত মুহূর্তগুলোর কথা মনে করে সে মুখ ঢেকে শুয়ে পড়ল। তার শুভ্র গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। অস্থির চিত্তে ফুর্ত মনে সে অজানা সুখের সাগরে হারিয়ে গেল। ভাসল প্রেম সমুদ্রের গহীন জলে। মন বাগানে প্রজাপতির ডানা ঝাপটানো স্পষ্ট টের পেল। উপলব্ধি করল তার ছোট্ট জীবনে দ্বীপের ভূমিকাটুকু। প্রতিজ্ঞা করল নিজে নিজে সে একটা সংসার সাজাবে। ভালোবাসার লাল রঙে রঙিন সংসার, যেখানে দুঃখ নেই, হতাশা নেই, আছে একটা শান্তি, এক সাগর ভালোবাসা, ভালোবাসার অপূর্ব ঢেউ। কলিং বেল বাজার শব্দ পেয়ে তরু দরজা খুলে দিল। অর্ধভেজা হয়ে এসেছে দীপ। ঘরে গিয়ে হাত দিয়ে চুল ঝাড়ার ফাঁকে পেছন পেছন তরু আসলো। এতটা ভিজলে কিভাবে? দীপ ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে উত্তর দিল, বাইকে এসেছে। এই ওয়েদারে বাইকে কেন? বলতে বলতে সে দীপের টি-শার্ট বের করে দিল, হাতের কাছে তাওয়াল দিল। দীপ শান্ত চোখে সেসব দেখে হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকল। তরু গিয়ে আস্তে ধীরে জানালার পাশে বসল। নভেম্বরের শীতল হাওয়ায় বৃষ্টি বড্ড বেমানান। বাইরে সন্ধ্যার পর থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তরু ছোট সময় পড়েছে এমন বৃষ্টিতে ইলশিগুড়ি বৃষ্টি বলে। তার এই বৃষ্টি পছন্দ নয়। সে মুষলধারে বৃষ্টি পছন্দ করে। ঝুম বৃষ্টিতে ভেজা বই পড়া কিংবা লেপ মুড়ি দিয়ে ঘুমানো তার পছন্দ। বৃষ্টির শব্দ তার কানে অতি শ্রুতি মধুর ঠেকে সবসময়। তরু গালে হাত দিয়ে জানালার দিয়ে বাইরে তাকালো। রাস্তায় কয়েকটা বাতি জ্বলছে। হলুদ আলোয় মৃদু ফাঁকে কুয়াশার মতো বৃষ্টি দেখতে অপরূপ লাগছে। নিয়ন আলোর নিচে খাম্বার ছায়াগুলো ভুতুরে। মনে হয় সময় অসময়ে সেসবে মনোযোগ দিলে দিন দুনিয়ার খবর মস্তিষ্ক বিদায় দিয়ে দেয়। কখনো মন পুলকিত হয়, কখনো মোহে আচ্ছন্ন, কখনো সখনো আবার বৃষ্টি দেখার ফাঁকে কিছু স্মৃতি এসে হৃদয়ে দোলা দেয়। বেশিরভাগ সময় সেগুলো সুখকর হয় না।
তরুর আজকে হঠাৎ মন বিষণ্ণ লাগছে। এই যে দুটো দিন দীপ তার কাছে নেই। ফোন দিয়ে দীপ তরুর সাথে কোনো প্রেমালাপ করেনি। হ্যাঁ, খেয়েছে কিনা, জ্বর কমেছে কিনা এসব জিজ্ঞেস করেছে, কিন্তু নবদম্পতির জন্য যে সকল কথা হওয়া উচিত দীপ সেগুলো বলেনি। লোকটাকে তরু ইদানিং খুলতে চাইছে, প্রকাশ করতে চাইছে, জানতে চাইছে আদতে সে কেমন। কিছু বললেও নিরুদ্বেগ, নিরুত্তাপ ভঙ্গি, শক্তপোক্ত মুখ, তার এসব বিষয়ের কৌতূহল বেড়েছে প্রচুর। তরুর হঠাৎ কান্না পেল। বাড়ি থেকে এত দূরে এতদিন কখনোই থাকেনি সে। তার উপর দীপ নিজেও দু একটা আদুরে কথা বলছে না। তরু জানে তরু যথেষ্ট স্ট্রং, কিন্তু সেসব তো বাইরের মানুষের কাছে। দীপ কি একটাবার এসে জিজ্ঞেস করতে পারল না সে খেয়েছে কিনা, এতক্ষণ কি করছিল, একা একা লাগছিল কিনা? কিছু জিজ্ঞেস করেনি, কিচ্ছু না। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে তরু ঘাড় ঘুরিয়ে তাকালো। দীপ চুলে তাওয়াল চালাতে চালাতে অন্যমনস্ক তরুকে দেখল। সহজ স্বাভাবিক গলায় আদেশ ছুড়ল, এক কাপ কফি আন। তরু নিঃশব্দেই উঠে যায়। দীপ গিয়ে চেয়ারে বসে কোলের উপর ল্যাপটপ ওপেন করলো, অথচ মনোযোগ তার অন্যদিকে। কতক্ষণ পর তরু এসে দাঁড়িয়ে কফি এগিয়ে দিল। দীপ কোলের ল্যাপটপ টেবিলে রেখে কফিটা হাতে নিয়ে টেবিলে রাখলো। তরুর দিকে চাইতে সে মুখ ভেঙচি কেটে চলে যেতে উদ্যত হলো। দীপ তখন ডাকলো ঠান্ডা গলায়, তরুণীথি। তরুর পাজোড়া আচমকা থেমে গেল। ফিরে চাইল তার দিকে নিগুড় দৃষ্টিতে তাকিয়ে থাকা লোকটার দিকে। দুপা এগিয়ে গিয়ে প্রশ্ন করল, কে? দীপ বলল, বস। তরু এদিক ওদিক তাকালো। এখানে মাত্র একটা চেয়ার, আর তাতেও দীপ বসে আছে। সে কোথায় বসবে? মুখ ফিরিয়ে নিয়ে জিজ্ঞেস করল, কোথায়? দীপ হাত দিয়ে নিজের উরুর উপর ইশারা করল। তরুর শরীর কাটা দিয়ে উঠল। সে বসল না। দীপ নিজেই তরুর হাত টেনে এনে বসালো। তরু হকচকিয়ে উঠে তার গলা জড়িয়ে ধরল দু হাতে। সে প্রতিজ্ঞা করল এখন যদি কিছু না বলে, চুমুটুমু খায়, তাহলে সে চলে যাবে। একদম খারাপ লোক। এমনিতে বউয়ের খবর থাকে না, কাছে আসলেই খারাপ চিন্তা ভাবনা। দুটো ভালো কথা তো জীবনেও বলে না। দীপ তেমন কিছুই করল না। আস্তে করে প্রশ্ন করল, খেয়েছিস? তরু তেসরা কণ্ঠে জবাব দিল, জি হ্যাঁ। দীপ নিঃশব্দে হেসে ফেলল। তরু চাইতেই মুখটাকে ফের আগের মতো করে ফেলল। আবারও নরম স্বরে জিজ্ঞেস করল, এতক্ষণ কি করছিলে? তরুর অভিমান অভিযোগ গলে পানি হয়ে গেল। কতক্ষণ আগে তো সে এসবই ভেবেছে, সব সত্যি হয়ে গেল সব। সে আমোদে গলায় ফের ছোট্ট বাচ্চাদের মতো হয়ে উঠল, বই পড়ছিলাম, একা একা লাগছিল অনেক। আচ্ছা দীপ ভাই। দীপ তরুর উচ্ছলতা ভরপুর মুখে চেয়ে উচ্চারণ করল, হুম। তরু তৎক্ষণাৎ প্রশ্ন করল, কোথায় গিয়েছিলে? বাইক নিয়ে এসেছি, তবু বুঝতে পারছিস না? সে মুখ ফুলিয়ে বলল, বাড়িতে গেলে তো আমাকে নিয়ে গেলে না। কাজে গিয়েছিলাম। তরু এ পর্যায়ে মিনমিন করল, কি কাজ সেটাও জানি। বলে চোখ তুলে হাসল। দীপ গভীর দৃষ্টিতে সে হাসি পরক করল। এতক্ষণের ক্লান্তি সব এক লহমায় কেটে গেল। তার চোখ গিয়ে আটকা পড়ল তরুর কোমল গোলাপি ঠোঁট জোড়ায়। উঁচু ভবনের বাইরের হলুদ আলো প্রবেশ করতে সক্ষম। যতটুকু আসে ততটুকু দিয়ে কেবল দুজনের চোখ মুখ খানিক বোঝা যাচ্ছে। বেশ অনেকক্ষণ হলো বিদ্যুৎ নেই। ঘরে কেবল আবছা একটা নিভু নিভু মোমবাতি জ্বলছে। দীপ অপলক কতক্ষণ তাকিয়ে থেকে কোমরে রাখা হাতটা পিঠে বেয়ে উপরে তুলতেই তরু চমকে তাকালো। তার চোখে চেয়ে ভয়ে ঢোক গিলল। দীপ তার ভয়কে উপেক্ষা করে মাথা এগিয়ে নিতেই তরু দু হাতে নিজের মুখ চেপে ধরল। মাথা নাড়িয়ে জানালো, না। কেন? একবার বলে দীপ নিজেই হাত সরিয়ে নিজের অধর মিশিয়ে নিল তরুর ঠোঁটে। ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে তুলল তরুর পুরো ঠোঁট। পরে জোরে আঁকড়ে ধরে সেভাবেই উঠে বিছানায় আধশোয়া হলো। ঠোঁট ছাড়তেই তরু হাঁপিয়ে উঠল, বাধা দিল দীপকে। আজ না আজ না। দীপ কপাল কুঁচকে দেখালো। সে বোঝেনি। চোখ ছোট ছোট করে প্রশ্ন করল, কি আজ না করছিস? তরু বুকে মৃদু ধাক্কা দিয়ে বলল, সরো। দীপ ফের কতক্ষণ পলকহীন তাকিয়ে রইল। তার লজ্জা রাঙা মুখ দেখে নিজের ঠোঁট দুটো তরুর কানের কাছে নিয়ে গেল। সেখানটায় ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে ফিস ফিস করে আওড়ালো, সবসময় মাথায় আজে বাজে জিনিস ঘুরে, টায়ার্ড আমি, জাস্ট ঘুমা। তরু মুখ অন্যদিকে ঘুরিয়ে মিনমিনে গলায় কথা জাহির করে, ঘুমাবে না আবার? অধৈর্য লোক কোথাকার। সেদিন কিছু বললেও না পর্যন্ত। তার শাস্তিস্বরূপ গলায় কয়েকটা ক্ষত চিহ্ন সে পেল। দীপ নিজের কাজ করতে করতে বলল নিগুড়ো স্বরে ফিস ফিস করে, উপহার দিলাম, ঘুমা, নো সাউন্ড।
তরু দীপের চুলে হাত বুলিয়ে দিতে দিতে নিজেও ঘুমিয়ে পড়ল। নতুন নতুন বিয়ের পর নতুন নতুন এই অভিজ্ঞতাগুলো তার কাছে বেশ লাগছে। দীপ পরিস্থিতি বুঝে মেনে নিচ্ছে দেখে তার খুশিতে আকাশ ভরে উঠছে। সে তার মাথাটা বুকের উপর নিয়ে পরম শান্তিতে চোখ বুঝল। দীপ নিজের কাজে ব্যস্ত হয়েছে। এখানে আবার কয়েকদিন পর পর সাইফ আসে। হঠাৎ হঠাৎ তাকে দরকার বসে। একদিন দীপের বাসাতেও এসেছে। তরুর সাথেই কথা হয়েছে, নাফিজার কথা জিজ্ঞেস করেছে। সংসার জীবন তার কেমন কাটছে সে নিজেও জানে না। মাঝে মধ্যে নিজের হাতে রান্না করার চেষ্টাও করে সে। ভালো হলে দীপ কয়েকটা প্রশংসা বাক্য না বলেই কেবল ভালো বলে কাটিয়ে নেয়। তরুর তাতেই চলে। মেয়েদের মতো বুক ফাটে, তবু মুখ ফোটে না তার। কাজের চাপে অতিষ্ঠ হয়ে উঠলেও তরুর কাছে বলে না কিছুই। এই একটা বিষয় তার এত খারাপ লাগে। কি হয় তাকে বললে? সে তো নিজের ওয়াইফ। কেবল একদিন নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তে তরু ইনিয়ে বিনিয়ে জানতে চাইছিল এবারের তদন্তের বিষয়বস্তু কি। দীপ শুধু বলেছে কিসের কি ইলিগাল ব্যবসা, আবার ব্ল্যাক মানির বড়সড় কারবার। তরু আজকাল সেসবে মাথা ঘামায় না। সে সংসারে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে। অ্যাডমিশনের জন্য পড়ালেখাও চালিয়ে যাচ্ছে। তার নিজের ফ্ল্যাটের পাশে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। মেয়েটার নাম মুনমুন, ক্লাস 9-এ পড়ে মাত্র। তরুর গানের গলা ভালো। সেই মেয়ে গিটার প্র্যাকটিস করতে যায় রোজ। যাওয়ার সময় তরুকে হাতের গিটারটা দেখিয়ে বলবে, বাজাবে আপু? তরু দুপাশে মাথা নাড়ে। নভেম্বর মাসের 30 তারিখ আজ। তার সংসারের 25 দিন মাত্র। অবশ্য এর মধ্যে বিয়ের একদিন, এখানে আসার একদিন, দ্বীপের ঢাকা যাওয়ার 2 দিন। মাঝে মধ্যে আবার অন্য কোথাও চলে যাওয়ার হিসেব ধরলে সে হয়তো বেশি গেলে 12 কিংবা 13 দিন কাটিয়েছে দ্বীপের সাথে। তবুও তো দিনে নয়, পারভিন রোজ এসে রান্না করে দিয়ে যায়। দীপ আজকে তাকে নিয়ে বের হবে বলেছে। মার্কেট করতে যাবে। নাফিজার বিয়ে এগিয়ে এসেছে। দুজনকেই ঢাকা যেতে হবে। নাফিজুল আলম ঢাকা থেকে এখানে কার্ড পাঠিয়েছেন, যেতেই হবে। তারা দুজন কালকে ঢাকা যাবে। তরু নিজে রেডি হয়ে নিল। ফোনে মেসেজ আসতেই সেটা চেক করে নিচে নামলো। দীপকে দাঁড়িয়ে থাকতে দেখে সে এগিয়ে গেল। বিকেলে শুরুর ভাগে কড়া রোদে দীপের মুখ ঘেমে নিয়ে একাকার। পরনের সাদা শার্ট পিঠে লেপ্টে রয়েছে। মাথায় হেলমেট নেই। কপালের উপরে চুল একটু পরপর সে পেছনে ঠেলছে বা হাতে। তরু এগিয়ে গিয়ে আদর দেখিয়ে নিজের ওড়না দিয়ে দীপের মুখটা মুছে দিতে চাইল। দীপ খপ করে হাতটা ধরে ফেলল। মুখে ঘাম, তোর ওড়না দিয়ে মুছতে হবে না, উঠে বস। তরু হাত সরিয়ে কোমরে হাত দিল। রোদ পড়ে চোখ ছোট ছোট হয়ে আসে তার। মুছে দিলে জাত যাবে? দীপ সামনে অদূরে তাকালো। ভালোর জন্যই বলেছি, কথা পারিস না, ওঠ। তরু চোখ মুখ কুঁচকে উঠে বসে। দীপের কাঠটা প্রায় খামছে ধরল। রেগে গিয়ে বলল, দোকানে সবার সামনে গিয়েও তুই তুকারি করবো? দীপ বাইক স্টার্ট দিতে দিতে নিজেও বিরক্তি নিয়ে শোনালো, তুই ভাইয়া ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলিস। কটাক্ষ শুনে তরু চুপ মেরে গেল। মনোযোগ ঘুরিয়ে রাস্তায় নজর দিল। মৃদুমন্দ বাতাসের তালে গাড়ি এগিয়ে যেতেই সে দ্বীপের কাছ ঘেঁষে বসল আরও। সেই হাওয়া তার চুলে ওড়নায় দোল তুলল। দ্বীপের শার্টের কোনাটা উড়ল খানিক। তরু আশেপাশে দেখতে দেখতে দোকানে পৌঁছালো। দ্বীপ বাইক থেকে নেমে ওকে আদেশ দিল, যা নিবি সব তাড়াতাড়ি। কিছু নেব না। তিরিশটিস কেন? তরু এসে তার বাহু জড়িয়ে ধরল। দ্বীপের মুখে তাকিয়ে বাচ্চাদের মতো বলল, সব তুমি নিয়ে নিবে, তোমার পছন্দে। দীপ নিজের হাত ছাড়িয়ে নিতে চাইল ঝটকায়। মেয়েদের জিনিস আমি কি পছন্দ করব? তোর যা পছন্দ হয় নিয়ে নে। তরু তার হাতটা আরো জোরে আঁকড়ে ধরল। আচ্ছা আচ্ছা, আমি শুধু একটা শাড়ি আর লেহেঙ্গা নিব, তুমি কালার চুজ করে দিবে। দীপ কথা না বলে ভেতরে ঢুকলো। দোকানে জিজ্ঞেস করতেই দুজন একসঙ্গে বসলো। তরু খুঁজে খুঁজে একটা কালো লেহেঙ্গা নিল। শরীরে জড়িয়ে জানতে চাইল দীপের কাছে, এটা সুন্দর না? দোকানি বললেন, হ আপা, আপনি সুন্দর মানুষ, কালোটা সেই লাগে। দীপ এ পর্যায়ে ঘাড় ঘুরিয়ে দোকানের লোকটাকে দেখল। তরু তার দিকে চেয়ে আছে। সে ফের আস্তে করে বলল, অনুষ্ঠানে কালো কাপড় ভাল লাগবে না, ওটা নে। হাত দিয়ে একটা হালকা গোলাপি রঙের লেহেঙ্গা দেখালো দীপ। তরু সেটাকে ভালো মতো দেখল না। তড়িঘড়ি দোকানিকে আদেশ করল, দিন, ওইটা দিন। একবার দেখে নিন। না না, দেখতে হবে না, আপনি প্যাক করুন। দীপ এক নজরে দেখলো তরুর পাগলামিগুলো। সে কেবল বলেছে বলেই তার খুশি ধরছে না। পারলে ওটাকে বুকের মধ্যে ঢুকিয়ে নেয়। পরবর্তীতে একটা আকাশি রঙের সাদা ফুলের শাড়ি তরুর নিজের শরীরে জড়িয়ে ধরে হেসে বলল, এটা পরে আমি আকাশ সাজবো। দীপ সেই খুশি মুখ দেখে আনমনে আওড়ায়, আমার আকাশ।
তারা দুজন যখন কসমেটিক্সের দোকানে ঢুকলো তখন দীপের ফোন আসায় সে একটু সরে গেল। তরু একজোড়া লাল রঙের চুড়ি উল্টোপাল্টা করে দেখে ফোনে ব্যস্ত দীপকে হালকা গলা উঁচিয়ে ডাকলো। ভাইয়া। দীপ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে ফোন কেটে তার কাছে আসতেই দোকানের মালিক মধ্যবয়স্ক লোকটা পাশের ছেলেটাকে মাথায় গাঁটটা মেরে বললেন। ছেলেটা মাথায় হাত দিয়ে বলল, তোমার মেয়ে কি ভালো নাকি? দুজনের কথা শুনে তরুদীপ হাঁ হয়ে গেল। এরা ওদেরকে আপন ভাই বোন ভাবছে, করেছে সর্বনাশ। তরু আর চোখে দীপের মুখের দিকে তাকালো। তার দিকে তাকিয়ে দুর্বোধ্য শানিত দৃষ্টি দেখে সে কাচুমাচু করে মুখ ঘোরায়। এদিক ওদিক তাকাতে তাকাতে মেকি হাসে, বলে হাঁসফাঁস করে, ওগুলো কত, দিয়ে দিন। লোকটা প্যাক করতে করতে হেসে বললেন। তরু আবারও হাসতে চাইল। দীপ চোখ মুখ কুঁচকে পুরো ঘটনা বুঝতে পেরে রেগে গেল, খানিক চিবিয়ে চিবিয়ে জানালো, স্ত্রী হয় আমার, বউ। প্রতাপী বাক্যে দোকানদার লোকটা তরুর দিকে আশ্চর্য হয়ে তাকালো। তরু ওনার দিকে চেয়ে আরও কাচুমাচু করে উঠল। উনি বলতে চাইলেন, তো আপনারে ভাই ডাকে? আজকের পর থেকে ঠিক হয়ে যাবে। তরু তাকাতেই তার হাত ধরে দীপ টেনে নিয়ে গেল। পাশের ছেলেটা বলল, দেখেছো, আমিও তো বলি ভাই বোনের এত মিল কেন? এদের তো ছুলোছুলি করা কথা। সবাই তো তোর মতো। তরু আর দীপ পরদিন বাড়িতে এলো। ডিসেম্বরের 1 তারিখ। তরু নাফিজার কাছে 4 তারিখ যাবে। এখানে থাকবে সে 3 দিন। বিয়ে শেষ হলে আবার রংপুর। দুজন বিকেল 3টার সময় বাড়িতে প্রবেশ করলো। তাদের আসার খবর সবাই পেয়েছে। প্রত্যেকে ড্রয়িং রুমে অপেক্ষা করছে। নীলিমা নাদিমের ছুটি বিধায় এখানেই আছেন। দরজা খোলার পর তরু যখন প্রথমে মায়া বেগমকে দেখল তখন তার চোখ টলমল করে উঠল। দীপের হাত ছাড়িয়ে নিয়ে ওনাকে জড়িয়ে ধরে কাপা গলায় ডাকল, আমু। আহাজারির মতো শোনায় সেই ডাক। মায়া বেগম মেয়েকে জড়িয়ে সোফায় বসলেন, কপালে মাথায় অগণিত চুমু খেলেন, বলতে লাগলেন, ভালো আছিস মা? তরু সায় জানায়। দীপ উপরে গেলে জাহানারা বেগম তরুর পাশে বসলেন। তরুর পিঠ ছুঁয়ে বললেন, আমাদেরকে ভুলে গেলি আম্মু? তরু মাকে ছেড়ে ওনাকে জড়িয়ে ধরে সেভাবেই ডাকল, বড় আম্মু, ছোট আম্মু, ভাবি, তোমরা ভালো আছো? দোয়েল কোথায়? নাদিম? তাদের প্রত্যেকের মনে হলো বাড়িটা বহু বছর পর প্রাণ ফিরে পেয়েছে। হইচই নেই, দৌড়াদৌড়ি নেই। পুরো বাড়ি খা খা করত। তরু যেন প্রাণ এই বাড়ির। পুরো বাড়ি মরুভূমি হয়ে উঠেছিল। আরিশা অনেক কষ্ট নিয়ে জানালো, তুমি নেই তরু, আমাদের কত খারাপ লেগেছে জানো। নীলিমা এসে নিজেও জড়িয়ে ধরলেন, বললেন, বাড়ির প্রাণ ছিল না। তরু শান্ত হয়ে বসে বলল, আর মাত্র 2 মাস পরে চলে আসবো। ওনারা সবাই জানেন সেটা। এটা সেটা করে হাজার খানিক কথা চলল তাদের মধ্যে। তরু পুরোটা সময় মায়ের বুকে লেপ্টে রইল। সেখানে মাথা এলিয়ে জবাব দিল, প্রশ্ন করলো, হাসলো, একটু কাঁদল। তার কি যে ভালো লাগলো। এত সুন্দর সুবাস মায়ের শরীরের, এতটা টান। বিয়ের পর মায়ের প্রতি মেয়েদের টান চক্রবৃদ্ধি হারে বেড়ে যায়। তরু সেসব টের পেয়েছে। চা বানাতে গিয়ে যখন গরম পানির মৃদু ফোঁটা হাতে ছিটকে পড়েছে তখন সবার আগে তার মায়ের কথা মনে পড়েছে। বড় লম্বা চুলগুলো বাঁধতে গিয়ে যতবার তার হাত অবশ হয়ে এসেছে ততবার তার মায়ের কথা মনে পড়েছে। তার কেন জানি মনে হলো বাবার থেকেও বেশি আপন মা। সে আদুরে গলায় ডাকলো আবার, আম্মু, আজকে আমার মাথা তুমি বেঁধে দিবে কেমন? তারা কথাবার্তা সেরে চলে যাওয়ার পর আরিশা তরুর পাশে বসলো। মিটমিট করে হেসে তরুকে বাহু দিয়ে গুঁতো দিয়ে বলল, আমার দেবর কেমন? তরু চোখ নামিয়ে জবাব দেয়, একটুও ভালো না। একটুও না? না। আরিশা আবারও জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে ঝগড়া হয়? তরু মনমরা হয়ে মাথা নাড়ল। নিষ্প্রিয় ভাব তার কণ্ঠে, না গো, যেদিন ভাবি একটু ঝগড়া করব সেদিন করতেই পারি না। মনে করো আমি রেগে আছি কিংবা অভিমান করে উল্টাপাল্টা কিছু বলেওছিও, তোমার দেবর পাত্তাই দেয় না। এমন ভাব করে সব ম্যানেজ করে মনে হয় আমি তার পায়ের তলার বয়সী, আর কোনো দামই নেই। তার কথায় একরাশ অসহায়ত্ব ঠিকরে পড়ছে। আরিশা এবার আরো আস্তে করে বলল, কোনো সময়ই পাত্তা দেয় না, কখনোই মত নেয় না? তরুর বোকার মতো প্রশ্ন করল, মত নেবে কখন? জানো না বোধ হয়। আচ্ছা, দীপ ভাইয়ার ধৈর্য কেমন গো? তরু সব বুঝে চোখ বড় বড় করে ফেললো। লজ্জা পেয়ে এদিক ওদিক তাকালো বোকার মতো। বারবার চোখের পলক ফেললো। সমস্ত শরীর অগোছালো হলো তার। আরিশা বোঝে সবটা। কাঁধ উঁচিয়ে সে বলে, লজ্জার কি আছে, আমি তোমার যা এখন। তরু মাথাটা সোফায় এলিয়ে দিল। লজ্জা ঢাকতে চাইছে সে। চোখ বন্ধ করে এক শ্বাসে বলে ফেলল, আর কত মত নেওয়ার প্রয়োজন আছে তার?
আর কি বলছো? ধৈর্য? সত্যিই ধৈর্য? ওখানে গিয়ে একটা রাত কাটিয়েছিলাম কেবল। আরিশা চোখ টিপল হেসে। বাবা, তোমার জন্য এত পাগল? তার কথা শেষ হওয়ার আগে উপর থেকে দীপ ডেকে উঠল। এই তরুণীথি। যাও যাও ডাকছে, কিন্তু তরুণীথি কেন? শেষের প্রশ্নে মেয়েটার চোখ জোড়া কুঁচকে গেছে খানিক। তরু উঠে দাঁড়ালো ক্লান্ত দেহ নিয়ে। সে তো নিজেও জানে না এত আদর দিয়ে ডাকার কি মানে। বলল ঠোঁট উল্টে, জানি না, বিয়ের পর মাঝে মাঝে এইভাবেই ডাকে। বলে রোমে এলো। দীপ নিজের লাগেজ পুরোটা এলোমেলো করে ফেলেছে, ছুঁড়ে ছুঁড়ে ফেলছে এক একটা জিনিস। তরু হতবুদ্ধি হয়ে গেল। হয়েছে কি? কি খুঁজছো আমাকে বলো। দীপ বিরক্ত হয়ে সোজা হয়ে দাঁড়ালো। ফের বিছানায় বসে দম ছেড়ে শুয়ে পড়ল লাগেজটার পাশেই। তরু আনমনে বিড়বিড় করতে করতে সবগুলো জামাকাপড় ঠিক করে রাখলো। লোকটা বিছানায় চোখ বন্ধ করে শটান শুয়ে আছে, ক্লান্ত বোধ হয়। তরু বাইরে বের হতে চাইল। নুপুরের আওয়াজ ক্ষীণ হতেই দীপ চোখ বন্ধ রেখেই রেগে বলল, আবার কোথায় যাচ্ছিস? তরু থেমে দাঁড়িয়ে পিছু ফিরল। হঠাৎ রাগের কি হলো, বোকার মতো আওড়ালো, ঠান্ডা পানি আনি তোমার জন্য। দীপ চোখ খুলে ঘাড় হেলিয়ে তার দিকে তাকালো। তরু জড়সড় হয়ে গেল। এতক্ষণ পর পানির কথা মনে পড়লো? নিচে ওদের সবাইকে পেয়ে। স্বামীর কথা ভুলে গেলি? দীপের মুখে স্বামী শব্দটা শুনে তরু কেমন ভেতরে ভেতরে গুটিয়ে এলো। তার ভেতরে ঝড়ের সৃষ্টি হলো আচমকা। অনুভূতি লণ্ডভণ্ড হয়ে এলো। তার উপরে এমন মাদক চাহনি। সে কিছুটা আমতা আমতা করল। বলবো কেন? বাইরে থেকে এসে ক্লান্ত স্বামীর সেবা যত্ন করতে হয়, সেটা। কথার মাঝে থামিয়ে দিয়ে তরু চেঁচালো একটু, আরে আমিও তো ক্লান্ত। ক্লান্ত তুমি একা? দীপ উঠে বসল, মাথা ঝাঁকিয়ে ফ্লোরে দৃষ্টি গেড়ে রইল। সে জানে এখন তার চোখ তরু দেখলে ভয় পাবে নিশ্চিত। অবশ্য হঠাৎ এত রাগ আসছে কোথা থেকে সেটাই তো বুঝতে পারছে না সে। ভেবেছিল তার পিছু পিছু তরু আসবে, মেয়েটা এলো না। এত তুচ্ছ কারণে জামা কাপড়ের ওপর রাগ ছেড়েছে সে। ক্লান্ত হলে নিশ্চয়ই এসে রুমে আসতে। বলে আবারও তাকালো তার দিকে। তরু অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল, তাকালো তার চোখের দিকে। গিয়ে চুপচাপ দীপের পাশে বসলো। তার মা চাচিদেরও হিংসা করছে নাকি শ্বাস ছেড়ে জানতে চাইল। এখন কি করতে হবে তাহলে? দীপ আরও একটু এগিয়ে এলো। তরুর বড় বড় চোখে চোখ রাখল, গভীর মনোযোগী দৃষ্টি। তার পুরো মুখ জুড়ে চলল চোখের অবাধ আনাগোনা। অবশেষে গিয়ে আটকালো তরুর ফ্যাকাশে হালকা গোলাপি ঠোঁট জোড়ায়। মাথার ভেতরে আগুন জ্বলে উঠল তার। শ্বাস প্রশ্বাস বাড়ল তাদের নিষিদ্ধ চলাফেরা কমাতে। নিরেট ভরাট স্বরে আদেশ করল এক বাক্যে, একটা চুমু খা। তরু আশ্চর্য হয়ে সেই মুখে তাকিয়ে রয় কিয়ৎক্ষণ। অবাকতার রেশ কাটে না তার, কেবল অস্ফুট স্বরে জিজ্ঞেস করে, কোথায়? গালে, কপালে। পরপর থেমে ঠোঁট ইশারা করল, চাইলে ঠোঁটও খেতে পারিস। তরু ভেতরে ভেতরে লজ্জায় গুটিয়ে এলো। মুখ নামিয়ে মিয়ে গেল অনেকটা। লজ্জায় লাল আভা ধারণ করলো তার দুই কপল। সিঁদুর রঙা লজ্জা লুকোতে সে যথাসম্ভব শান্ত স্বাভাবিক গলায় বলল, শরীরে ধুলোবালি ময়লা এখন না তো কখন? তরু হার মেনে মিনমিন করল, তুমি দিয়ে দাও, আমি পারবো না। তা তো পারবি না। অতিষ্ঠ গলায় এতটুকু আওড়ে নিজেই দু হাতে তরুকে কোলে টেনে এনে দু গালে তার থুতনিতে শব্দ করে চুম্বন করল। তরুর আপাত মস্তক কেঁপে উঠল আরও একবার। শক্ত হাতে দীপের চুল খামছে ধরল সে। চুলে টান লাগায় দীপ বোধহয় একটু ব্যথা পেল। সে মাথা উঠিয়ে তাকে নামিয়ে দিয়ে চোখ সংকুচিত করল। চুলগুলোকে রাখলি না, বেয়াদব মেয়ে। তরুর মুখটা কাদো কাদো হয়ে এলো। আদর করার সময় থমকায় শয়তান লোক। তারপর ৩ তারিখে হঠাৎ দ্বীপ আবারও রংপুর চলে গেল। তরু অবশ্য সেসবে মাথা ঘামায় না। বলা বাহুল্য সেখানে বিয়ে উপভোগ করতে এসেছে। লোকটার কাজ আছে যখন যাবেই নিশ্চিত। আবার এসে পড়বে পরের দিন। দ্বীপ সাইফের সাথে বরযাত্রী আসবে। তরু কনেপক্ষ, তবে বিপত্তি বাঁধল আরেক জায়গায়। ৪ তারিখের আগে হলুদের পর নতুন পর নিজেও রংপুর চলে গেল। কাঁচা হলুদ রঙের শাড়ি গায়ে জড়িয়ে নাফিজা হতাশ হয়ে বসে রইল। এই তো কতক্ষণ আগে কথা বলল দুজন। মুরব্বীরা বলেছেন যাতে একজন আরেকজনের মুখ না দেখে, তাই দুজন অডিও করে কথা বলেছে। সেসব ব্যবস্থা তরু করে দিয়েছে। বিয়ের কনের হাতে ফোন কিভাবে থাকবে? বাড়ি ভর্তি গিজ গিজ করছে মানুষ। তরু নাফিজাকে আলাদা একটা রুমে দিয়ে বাইরে পাহারা দিয়েছে। কতক্ষণ আগেও তো লোকটা হেসে হেসে বলেছিল, তোমাকে হলুদ গায়ে দেখতে মন চাইছে। নাফিজা লজ্জা পেয়ে বলেছে, দেখার সময় হোক। সময় ফুরোচ্ছে না কেন? এতটা অধৈর্য কেন?
তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো তাই। কাট কাট স্বীকারোক্তিতে নাফিজা তখন হাসছিল খানিক। তা শুনে ওপাশে সাইফ মুগ্ধ গলায় স্বীকারোক্তি দিল। আমি তোমার মন দেখে তোমাকে ভালোবেসেছি নাফিজা, সৌন্দর্য দেখে নয়। তুমি খুব সহজে মানুষ আপন করতে জানো, এতে আমি বারবার মুগ্ধ হই। সাইফের জীবন ধন্য হবে তোমাকে পেলে। প্রথমবারের মতো ভালোবাসার শব্দটা সাইফের মুখে শুনে প্রথমে শিউরে উঠলেও পরের কথাটাই সে জিজ্ঞেস করল, আমাকে ফেলে মানে? পাচ্ছেনই তো। সাইফের গলা প্রচুর অন্যমনস্ক, অনুভূতিহীন, নিষ্পৃহ। আমার কপাল বড্ড খারাপ নাফিজা। জীবনে প্রথম চাকরি পেয়ে সে খবর আমি বাবাকে শোনাতে পারিনি। জীবনে প্রথমবার কাউকে মন থেকে চাওয়ার পরও সেও হারিয়ে গেল। সবাই শুধু হারিয়ে যায়, এবার তোমাকে চেয়ে হয়তো আমি হারিয়ে যাব। নাফিজা আটকে উঠে কেঁদে ফেলল। গায়ে হলুদের রমণী গালে এক গাদা হলুদ নিয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলল, এভাবে বলবেন না সাইব, আমার ভয় হয়। সাইব কথা কাটায় তড়িঘড়ি, আরে আরে জাস্ট মজা করেছি, তুমি এত ছিচকাদুনে, ও আল্লাহ। তার হাসি শুনে নাফিজা কান্না চোখে হেসে দিয়েছিল। আর এখন উনি রংপুর যাচ্ছেন, বিয়ে পড়ানো হবে কালকে রাতে। সে বলেছে সবাই চলে গেলে ও আর দীপ সঠিক সময়ে পৌঁছে যাবে। সেসব শুনে নাফিজা জানিয়েছে, সাবধানে আমার কাছে ফিরে আসবেন সাইব, আমি অপেক্ষা করব। উত্তর দেওয়ার আগেই ফোন বিচ্ছিন্ন হয়েছে দুজনের। বৃহস্পতিবার বিকেল 2:30 থেকে মেয়েদের সাজের কাজ চলল। নাফিজাকে পার্লারের মেয়েরা টুকটুকে লাল শাড়ি পরিয়ে দিল, কানে গলায় হাতে স্বর্ণের অলংকার পরিয়ে মাথার ছোট্ট খোপাটার পুরোটা জুড়ে লাল গোলাপ গেঁথে দিল। ছোট্ট পাতলা কাপড়ের লাল ঘোমটা টেনে নাকে বড় কান পর্যন্ত নথ আর কপালে তিতলি দিয়ে তারা বিদায় নিল। আজ দ্বিতীয়বারের মতো সাইফের জন্য সাজল নাফিজা। টকটকে লাল লিপস্টিক আর গাঢ় কালো কাজলের বেষ্টনীতে আবদ্ধ দুই চোখে তার অভাবনীয় হাসি। নতুন বউ রূপ খুলেছে তার, দেখতে ভারী মিষ্টি লাগে। তরুর সাথে এখানে কেউ নেই, কারণ আজকের বিয়েটা হবে নাফিজাদের নিজেদের বাড়িতে। পরে দুই পক্ষ মিলে কমিউনিটি সেন্টারে আগামীকাল রিসেপশন করবেন। বৌবাদ তরু আর সাইফের সুবাদে তাদের পুরো পরিবার পরের দিন নিমন্ত্রিত। নাফিজাদের ড্রয়িং রুমটা বেশ বড়, অনায়াসে এখানে একটা বিয়ে সম্পূর্ণ হতে পারবে। তরু সেদিন দীপের পছন্দ করা হালকা গোলাপি রঙের লেহেঙ্গাটা পরল। তার গলা, কান, হাত, কপাল সবকিছুতেই সাদা অলংকার, ঠোঁটে মানানসই গোলাপি ম্যাট লিপস্টিক। চোখে কাজল নেই, তরু কেবল দীপের জন্য কাজল পরবে। তার চোখজোড়া কেবল দীপের জন্য সাজবে। তাই আজকে আর শাড়ি পরেনি সে, শাড়িটা পরবে আগামীকাল। বাড়িতে বিয়ে হলেও বেশ বড় করেই আয়োজন করেছেন নাফিজুল আলম। তরু নাফিজার রুমে ঢুকে কতবার মাশাল্লাহ আওড়ালো তার ইয়াদ্দা নেই। পরে রুম থেকে বের হয়ে দীপের ফোনে কল দিয়ে জিজ্ঞেস করলো কোথায় আছো, কখন আসবে। সেই মুহূর্তে বরযাত্রী আসলো, তবে বর অনুপস্থিত। অন্যরা সবাই এসে পড়েছে। ওপাশে হাঁপিয়ে যাওয়া দীপ জবাব দিল, আসছি রাস্তায়। তরু আচ্ছা বলে কল কেটে নাফিজার কাছে গেল, হেসে তাকে জানালো, আপনার হাজব্যান্ড আছেন? তরু খিলখিল করে হেসে এ বাড়িতে প্রথম পা রাখার কথা মনে করল। নাফিজার সেই তীক্ষ্ণ দৃষ্টি, প্রথম নজরে ভালো লাগা। আর দীপ যখন বলেছিল মেয়েটাকে আমার ঘাড়ে গছাতে চাচ্ছেন, কি নাটকীয় কথাবার্তা। দীপের সেই সময়ের অতিষ্ঠ মুখ, তরুর অবাধ চঞ্চলতা, সে সময় মনে করে আবারও হেসে ফেলল। নিচ থেকে তখন ডাক পড়ল, পাত্রের চাচাতো ভাই বোন নিজের বোন নাফিজাকে দেখতে চাইছে। যেহেতু সাইফ আসছে, তাই নাফিজা নিচে নেমে এলেই ভালো হবে বলে মনে হলো সবার। নাফিজা উঠে দাঁড়িয়ে দু হাতে ঘোমটা ধরল। তরু নাফিজার দু কাঁধ ধরে নিয়ে আসতে সহায়তা করল। চোরের রিনিঝিনি শব্দ শুনে ড্রয়িং রুমের প্রত্যেকটা চোখ মুখ গিয়ে সিঁড়িতে আটকালো। নববধূর নতুন রূপে যখন সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, ঠিক তখন সাইফের মামাতো ভাই পরশ হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করে বজ্রপাত ঘটালো। সে সিঁড়িতে পা রাখতে যাওয়া নতুন বউকে না দেখেই সে হাঁপাতে হাঁপাতে জানালো নিকৃষ্টতম এক ঘটনার কথা। সাইফ ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা ক্রিটিক্যাল হতো। সাথে সাথে প্রত্যেকটা চোখ মুখ আশ্রে পড়ল সেদিকে। তারা ভুলল নাফিজার কথা। তরু যখন আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেল, তখন রেশমি চুরির ঝনঝন ভাঙনের শব্দে তার নিজেরও ধ্যান ভাঙল। শব্দ শুনে সবাই আতঙ্কিত হয়ে উঠল আচমকা। শীতল পরিবেশ মুহূর্তেই উষ্ণ হয়ে গেল, স্তব্ধ স্তম্ভিত সব। আশপাশ জগৎ দুনিয়া সব কিছু অগোছালো এলোমেলো।
ঘরের ভেতরে চলমান বাতাস বন্ধ হয়ে সব গুমোট হয়ে এলো। নতুন বউয়ের সামনে বরের দুর্ঘটনার খবর তারা সবাই খেই হারিয়ে ফেলল। সিঁড়ির শেষ প্রান্তে বসে পড়া নাফিজার পাশে তরু বসে ডাকলো পাগলের মতো, আপু, এই আপু, নাফিজা আপু। আল্লাহ, চুরি ভেঙে হাত কেটেছে, রক্ত বের হচ্ছে, কেউ ফার্স্ট এড বক্স আনো। আয়শা বেগম কোথা থেকে দৌড়ে এসে মেয়ের পাশে বসলেন। আরেকজন ফার্স্ট এড বক্স আনলো। নবম শ্রেণী পড়ুয়া স্নিগ্ধা টালমাটাল হয়ে পড়ে যেতে নিলেই পরশেষে আঁকড়ে ধরল। ওকে রুমে নিয়ে শোয়ানো হলো। ভাইয়ের কবর শুনে সে জ্ঞান হারালো, অথচ নাফিজার হুঁশ নেই, ব্যথা নেই, অনুভূতি নেই। সে শ্রবণ শক্তি হারিয়ে ফেলল। স্মৃতির পাতা হাতড়ে কেবল একটা বাক্য তার মস্তিষ্কে আশেপাশে সব জায়গায় প্রতিধ্বনিত হতে লাগলো। এবার তোমাকে চেয়ে হয়তো আমি হারিয়ে যাব, এবার তোমাকে চেয়ে হয়তো আমি হারিয়ে যাব। সত্যি হারিয়ে গেল? সত্যি? নাফিজা নিজের শরীরে ধাক্কা ধাক্কির ভারী খেয়ে হঠাৎ ঠোঁট ভেঙে শব্দ করে কেঁদে ফেলল। কার কপাল খারাপ, নাফিজা নাকি সাইফের?